সালামু আলাইকুম। আমরা আজকে কথা বলবো হচ্ছে আমাদের ৩ নাম্বার অধ্যায় বল নিয়ে। আমাদের এই যে নোটটা, এই নোটের তুমি হোয়াইট ভার্সন পেয়ে যাবে আমাদের ১ নাম্বার অধ্যায়ের যে লেকচার, সেই লেকচারের ভিতর। সো আমরা আসি, একটু খেয়াল করি এই বল অধ্যায়ের ভিতর যা যা আছে আমরা সব কিছু এখানে একটু বুঝিয়ে দিই তোমাদেরকে। সো প্রথমত আসো, আমাদেরকে বল অধ্যায়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা তোমাকে বুঝতে হবে সেটা হচ্ছে আমাদের নিউটনের যে দ্বিতীয় সূত্র F=ma, এই সূত্রটা আমাকে বুঝতে হবে। এখন F=ma যে সূত্রটা আমরা ইউজ করি, এখানে আসলে অ্যাপ কোনটা এম কোনটা এটা একটু বুঝতে হবে। মনে রাখবা, এখানে অ্যাপ মানে হচ্ছে নেট ফোর্স আর এম মানে হচ্ছে টোটাল মাস। এর মানে আমি যতগুলো ফোর্স অ্যাপ্লাই করলাম, সবগুলো ফোর্সের যে নেট বা লব্ধি বা মোট বল যেটা, সেটাকে আমি এফ বলছি। আর এই এফের কারণে যেই ভরের উপর প্রভাব পড়ছে, ওই টোটাল ভরটাকে আমরা বলছি এম। এখন আমরা দেখব কিভাবে আমরা অ্যাপ টোটালটা বের করব যদি আমাদের অনেকগুলা বল থাকে এবং ঘর্ষণ বল থাকে। সো আমরা আগে এটা একটু ক্লিয়ার করে নিই। প্রথমে দেখো, আমাদের প্রথম ফিগারে আমার কাছে একটা বস্তু আছে। এই বস্তুর উপর একটা বল প্রযুক্ত হচ্ছে এফ। আমি ধরে নিচ্ছি এফ বল প্রযুক্ত হওয়ার কারণে বস্তুটা এদিকে গতিশীল, বস্তুর ভর হচ্ছে এম এবং ত্বরণ হচ্ছে এ। এখন তাহলে আমি যদি প্রশ্ন করি বস্তুর উপর প্রযুক্ত বল কয়টা? একটা। কি বল? এফ। তাহলে আমরা বলতে পারি F= কি স্যার? এম এ। আচ্ছা, ভালো কথা। তাহলে আমরা এখান থেকে বুঝলাম F=ma। এবার আমরা যদি এখানে দেখি, এই জায়গায় আমি ধরে নিচ্ছি এদিকে একটা বল প্রয়োগ করছি। এখন আমি বল প্রয়োগের কারণে আমি ধরে নিচ্ছি এখানে একটা ঘর্ষণ আছে। তাহলে যেদিকে বল প্রয়োগ করবো তার উল্টা দিকে একটা ঘর্ষণ বল কাজ করবে। ওই ঘর্ষণ বলটাকে আমরা স্মল এফ দ্বারা প্রকাশ করলাম। তো আমরা ধরে নিচ্ছি এইদিকে আমরা বস্তুটাকে টেনে নিয়ে যাচ্ছি, স্বাভাবিক। তাহলে এবার খেয়াল করো, এই বস্তুর উপর বর্তমানে প্রযুক্ত বল কয়টা? দুইটা। একটা হচ্ছে এফ আর একটা হচ্ছে স্মল এফ। এই দুইটা এফের মধ্যে মনে রাখতে হবে, আমাদের দুইটা বল যদি একই দিকে হয় আমরা যোগ করব, আর যদি বিপরীত দিকে হয় আমরা বিয়োগ করব। কার থেকে কাকে বিয়োগ করব? বড় থেকে ছোট বিয়োগ করব। তাহলে আমার এখানে এফ আর এফ এর মধ্যে কোনটা বড়? অবশ্যই বড় এফটা বড়। কেমনে বুঝছি? কারণ বস্তুটা ওই দিকেই যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি বড় এফ মাইনাস ছোট এফ =ma। এটা গেল হচ্ছে আমাদের এখানকার ফর্মুলা। এবার আসো, এই বস্তুর উপর আমি ধরে নিচ্ছি দুইটা বল একই দিকে প্রযুক্ত হচ্ছে। বিভিন্ন সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমি F1 পরিমাণ বল এদিকে প্রযুক্ত হচ্ছে, F2 পরিমাণ বল এদিকে প্রযুক্ত হচ্ছে, এবং এই বস্তুটা আমাদের এই ত্বরণের সামনের দিকে আগাচ্ছে। এখন দুইটা বল যেহেতু একই দিকে প্রযুক্ত হচ্ছে, তাহলে কী হবে বলো তো? যোগ হবে। তাহলে সেক্ষেত্রে F1 + F2 আমরা পাবো হচ্ছে ma। আচ্ছা, এবার আমরা ধরে নিচ্ছি আমি এইদিকে F1 এইদিকে F2 বল প্রয়োগ করছি, আবার তলের মধ্যে ঘর্ষণ বলও আছে। তাহলে আমার বিপরীত দিকে একটা ঘর্ষণ বল কাজ করবো হচ্ছে স্মল এফ। তাহলে আমার বস্তুটা কোন দিকে যাচ্ছে? বস্তুটা আমাদের ডান দিকে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি এই জায়গায় টোটাল বল হচ্ছে 3টা, তার মধ্যে 2টা একই দিকে আর একটা ভিন্ন দিকে। তাহলে আমরা যে কাজটা করব, এই F1 F2 একই দিকে, তাহলে আমি এটাকে বলতে পারি কি? এটাকে আমি বলতে পারি F1 + F2। এখন এটাকে আমরা কি করে দিব? এটা থেকে এটাকে বিয়োগ করে দিব, বড় মাইনাস ছোট। তাহলে এই বড় মাইনাস ছোট F= হচ্ছে ma। তাহলে আমরা সূত্র পেয়ে গেলাম। এবার আসছে এখানে আমি ধরে নিচ্ছি এই বস্তুর উপর দুইটা বল প্রযুক্ত হচ্ছে, একটা ডানে আর একটা বামে। এটাকে নাম দিলাম F1, এটাকে নাম দিলাম F2। বস্তু কোন দিকে যাবে পরীক্ষা বলে দিব, অথবা বলের মান দেখে তুমি বুঝতে পারবা। তাহলে আমি ধরে নিচ্ছি ডান দিকে বস্তুটা যাচ্ছে, এর মানে নিশ্চয় আমার কে বড় বলো তো? F1 বড়। তাহলে আমরা বলতে পারি F1 আর F2 যেহেতু বিপরীত দিকে, বড় থেকে ছোট বিয়োগ করবো, F1 - F2 = ma। এবার আমি বললাম যে ভাইয়া, কোন একটা বস্তুর উপর আমি এইদিকে বল প্রয়োগ করলাম F1, এইদিকে বল প্রয়োগ করলাম F2। আবার আমি বললাম এই দিকে বস্তুটা মনে করো ডান দিকে যাচ্ছে, এখানে ঘর্ষণও আছে। তাহলে স্বাভাবিক ব্যাপার, বস্তু যেহেতু ডানে যাচ্ছে, তার উল্টা দিকে বিপরীত দিকে এই দিকে একটা ঘর্ষণ বল থাকবে হচ্ছে স্মল এফ। এবার আমি বললাম এখানে তুমি কোন ফর্মুলা লিখবা? তাহলে তুমি বলো এখানে বস্তু যাচ্ছে কোন দিকে? F1 এর দিকে। তাহলে F1 হচ্ছে বড়, আর F2 এবং F এই দুইটার সমষ্টি হচ্ছে ছোট। তাহলে আমরা এখান থেকে বলতে পারি F1 - F2 - F = ma। আমরা তিনটাকে কাউন্ট করলাম। তাহলে আমরা সহজ কথা বলতে পারলাম হচ্ছে নিউটনের যে সূত্র আমরা F=ma জানি, এই F=ma এর মধ্যে F মানে কিন্তু হচ্ছে তোমার টোটাল বল বা লব্ধি বল। তাহলে সেক্ষেত্রে তোমাকে যে কাজটা করতে হবে, একাধিক বল থাকলে সেগুলো থেকে নেট ফোর্সটা বের করতে হবে। তাহলে আমরা এখানে কি দেখলাম? বল যখন একটা, নেট ফোর্স হচ্ছে F। বল যখন দুইটা, একটা ডানে একটা বামে, নেট ফোর্স হচ্ছে বড় মাইনাস ছোট। বল যখন দুইটা একই দিকে, নেট ফোর্স হচ্ছে দুইটার যোগফল। এখানে বল 3টা, এর মধ্যে হচ্ছে দুইটা একই দিকে আর একটা ভিন্ন দিকে। তাহলে বড় কোনটা? F1 F2 বড়। তাহলে F1 + F2 - F, মানে যেটা ছোট তাকে বিয়োগ করে দিচ্ছি। তারপর হচ্ছে আমাদের এখানে
F1 আর F2 ভিন্ন দিকে, তাহলে নেট ফোর্স কী হবে, বিয়োগ করো বড় থেকে ছোটো, F1 মাইনাস F2। এই জায়গায় সেম তিনটা বল আছে F1 F2 F, এর মধ্যে Fটা হচ্ছে বড় আর বাকি দুটো হচ্ছে ছোট, তাহলে আমি আমাদের F1 বড়, এই F1 থেকে বাকি দুটোকে বিয়োগ করে দিচ্ছি F2 এবং Fকে, এটা হচ্ছে আমাদের নেট ফোর্স। তাহলে যদি নেট ফোর্স বা লব্ধি বল বের করতে বলে স্টাইলে বের করতে পারবো, আর যদি আমাকে সূত্র অ্যাপ্লাই করতে পারে তাও আমরা সেম স্টাইলে অ্যাপ্লাই করতে পারবো। তাহলে বিভিন্ন জায়গায় তুমি ম্যাথ করার জন্য এই কনসেপ্টটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমি প্রথমে আমাদের এই বেসিক জিনিসটা দেখলাম। এবার আসো ভাইয়া একটু খেয়াল করে দেখো, তাহলে মূল সূত্র আমরা এভাবে বলতে পারি F net ইকুয়াল টু হচ্ছে MA, তাহলে একাধিক বল থাকলে তুমি অ্যাপ্লাই করবা। এবার আরেকটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট খেয়াল করো, মনে করো এটা একটা তল, এই তলের উপর আমি এইদিকে F পরিমাণ বল প্রয়োগ করলাম। আমি F পরিমাণ বল প্রয়োগ করার কারণে আমার এই বস্তুটা এই দিকে না গিয়ে এই দিকে চলে গেল, এর মানে এটা হচ্ছে গতির দিক। লাইক এরকম আর কি, মনে করো একটা ট্রলি ব্যাগ তুমি হাত ধরে টানতেছো, তো তুমি টানতেছো এই দিকে কিন্তু ট্রলি ব্যাগ যায় সামনের দিকে, এর মানে লাইক এরকম আমি বল প্রয়োগ করলাম এই দিকে কিন্তু বস্তুটা যাচ্ছে হচ্ছে এই দিকে। আশা করি ক্লিয়ার। আমি বল প্রয়োগ করলাম এই দিকে কিন্তু বস্তু যাচ্ছে এই দিকে, তাহলে আমি যদি এই দিকে বল প্রয়োগ করি বস্তু যদি এই দিকে যায়, মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে এক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে আমরা F ইকুয়াল টু M এর ক্ষেত্রে F কোনটা ব্যবহার করব। একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবা, F ইকুয়াল টু MA, এই যে সূত্রটা, এই সূত্রের মধ্যে F একটা ভেক্টর, A একটা ভেক্টর, M একটা স্কেলার। মনে রাখবা A এর ডিরেকশন যেদিকে F এর ডিরেকশন সেই দিকে হইতে হবে। এর মানে তুমি ত্বরণ যেদিকে পাবা ওই দিকের বলটাকে কাউন্ট করতে হবে। এখন আমি যদি বলি বস্তু কোন দিকে যাচ্ছে এই দিকে, তাহলে গতির দিকে এই দিকে, এর মানে ত্বরণও এই দিকে, তাহলে ত্বরণ যদি এই দিকে হয় তাহলে আমাকে এই দিকে বল কাউন্ট করতে হবে, কিন্তু আমার বলটা তো এই দিকে না। তাহলে এখন আমাকে যে কাজটা করতে হবে, আমার বলটা এইদিকে না, কথাটা ঠিক আছে, আমার বলটা এইদিকে না, কিন্তু আমি এই দিকে যে বল প্রয়োগ করতেছি এটার কারণে তো বস্তুটা এইদিকে যাচ্ছে। যদি এই বলটা প্রয়োগ না করতাম তাহলে কিন্তু এইদিকে যাইতো না। এর মানে কি আমি একটা কথা বলতে পারি, এই দিকে বল প্রয়োগ করলেও সেই বলের কিছুটা প্রভাব এই দিকে কাজ করতেছে, বলা যায় না? অবশ্যই বলা যায়। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এই দিকে কী পরিমাণ প্রভাব কাজ করতেছে সেটা আমরা কেমনে বের করব। তাহলে সবাই একটু খেয়াল করো, এই প্রভাবটা আমি বের করে দেখাচ্ছি। তাহলে এখানে একটু ক্লিয়ার করে দেখাই। দেখো, আমার এই বস্তুর উপর এই দিকে আমি F পরিমাণ বল প্রয়োগ করলাম। এখন আমি চাচ্ছি বস্তু যেহেতু এই দিকে যাচ্ছে, আমি এই বলের কতটুকু পরিমাণ এই দিকে হেল্প করে সেটা আমরা একটু দেখি। আমরা তো এটা শিওর যে এই বলটা এই দিকে গতিশীল হইতে হেল্প করে, স্বাভাবিক, কারণ আমি এই দিকে টানলে এই দিকে যাচ্ছে, মানে এই বলের কারণে এই দিকে যাচ্ছে, কিন্তু এই বল পুরোপুরি কিন্তু এই দিকে কাজে লাগছে না। কতটুকু কাজে লাগছে আমরা কেমনে বের করব? তার জন্য তোমাকে এখান থেকে একটা লম্ব টানতে হবে। তাহলে মনে রাখবা এই F যদি আমার প্রযুক্ত বল হয় আর এই দিকের এতটুকু অংশ এটা হচ্ছে এই দিকে প্রযুক্ত, খেয়াল করো, এটা হচ্ছে মোট প্রযুক্ত বল আর ওই বলের এই দিকে প্রযুক্ত অংশ হচ্ছে এতটুকু। তাহলে আমি এতটুকুর অংশ বের করব, ধরে নিচ্ছি আমি এটাকে নাম দিচ্ছি হচ্ছে মনে করো F প্রাইম। তাহলে আমি যদি বলি এই বরাবর প্রযুক্ত বল F প্রাইম, তাহলে তোমরা বলো এই ত্রিভুজ থেকে কি বলা যায়? এটা ভূমি, এটা অতিভুজ, তাহলে আমরা বলতে পারি cos θ ইকুয়াল টু হচ্ছে ভূমি ডিভাইড বাই অতিভুজ। তাহলে আমরা এখান থেকে বলতে পারি F প্রাইম ইকুয়াল টু F cos θ। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম? তোমরা ডাইরেক্ট মুখস্থ করে ফেলতে পারো, যদি আমার গতির সাথে θ ডিগ্রি কোণে F পরিমাণ বল প্রয়োগ করা হয় তাহলে সেক্ষেত্রে তোমরা F নেট যেটা, সেই F নেট বলতে তোমরা F cos θ কে বুঝবা। আর যদি তুমি এক্সপ্লেনেশন চাও এভাবে তুমি করতে পারো। তাহলে এটা হচ্ছে আমরা F cos θ বসালাম, তাহলে সেক্ষেত্রে আমাদের নেট ফোর্স যেটা, এই নেট ফোর্সটা হচ্ছে আমাদের F cos θ। নেট ফোর্স যেটা, এটাকে মনে করো আমি এভাবে বলতে পারি, এটাকে আমি F প্রাইম না বলে এটাকে বললাম হচ্ছে F নেট। তাহলে আমরা একইভাবে এটাকে বললাম হচ্ছে F নেট। তাহলে এখান থেকে আমরা F নেটের মান পেয়ে যাবো, F নেট সমান হচ্ছে F cos θ। তাহলে আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। তাহলে আমরা যেটা বললাম এটা আমরা টেস্ট পেপার থেকে এনেছি, যে টেস্ট পেপারে এই ধরনের ম্যাথ এসেছে, হ্যাঁ, যার কারণে আমরা এনেছি। তো আমাদের তাহলে বলতে পারি কোনো একটা বস্তু, এই বস্তুর উপর যদি গতির সাথে θ ডিগ্রি কোণে আমি বল প্রয়োগ করি, সেক্ষেত্রে তুমি একটা কাজই করবা, F এর জায়গায় F cos θ ব্যবহার করবা, এরপর F cos θ ইকুয়াল টু MA করলে তোমার যে কোনো ম্যাথ মিলে যাবে। এবার আসো ভাইয়া আর একটা কাজ করে, যুক্ত বস্তুর ক্ষেত্রে কি হয় খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে বুঝে নাও। যুক্ত বস্তু, যুক্ত বস্তু বলতে আমরা কি বোঝাচ্ছি? মনে করো আমার কাছে একটা বস্তু আছে, আরেকটা বস্তু আমি সুতা দিয়ে একটার সাথে একটা কানেক্ট করে দিয়েছি, তাহলে কি হয় ঘটনা খেয়াল করো। আমি
এই বস্তুর উপর বল প্রয়োগ করলাম। তোমার কাছে কি মনে হয় আমি যদি এটার উপর বল প্রয়োগ করি ও কি একা আসে? অবশ্যই না, ও তার পিছনে দুইটাকে সহ নিয়ে আসবে। এর মানে এটার উপর বল প্রয়োগ করা মানে কিন্তু আসলে শুধু এটা না, এটার উপর বল প্রয়োগ করা মানে হচ্ছে আমি তিনজনকে টানতে হচ্ছে। খেয়াল করো, আমার যদি এরা না থাকতো তাহলে এটার উপর বল প্রয়োগ করে আমি শুধু এটাকে টানতাম, কিন্তু বর্তমানে সুতা দিয়ে যুক্ত থাকার কারণে আমি প্রথমটাকে টানা মানে হচ্ছে আমার তিনজনের জন্য কষ্ট করতে হবে। জিনিসটা বুঝিও কিন্তু। আচ্ছা, এর মানে আমি এটাকে টানলে তিনজন গতিশীল হবে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এটাকে টানলে তিনজন কিভাবে গতিশীল হয়? একটু লজিকটা বুঝো। তুমি যখন এটাকে টানবা তখন এটা কিন্তু পিছনেরটার সাথে কানেক্টেড, ও তার পিছনেরটাকে টানবে, এরপর ও যখন ওকে টানবে ও তার পিছনেরটাকে টানবে। ফলাফল কি? তুমি টানলা ওকে, ও টানলো তার পিছনেরটাকে, ও টানলো তার পিছনেরটাকে। এবার তুমি বলো, তুমি যেই পরিমাণ বল প্রয়োগ করছো এই বলের কারণে তুমি কয়জনকে সামনে টেনে নিয়ে আসতেছ? তিনজনকে। কারণ এই বলের কারণে তিনজন গতিশীল হয়। এর মানে এই এফ কাকে কাকে গতিশীল করে? M1, M2, M3-কে। আচ্ছা, এবার বলো তুমি যখন ওকে বল প্রয়োগ করলা, ও কিন্তু ওকে বল প্রয়োগ করতেছে মানে টানতেছে সুতা দিয়ে। এখন ও যে ওকে টানতেছে, ও কি আসলে কয়জনকে টানতেছে? তিনজন নাকি দুইজন? অবশ্যই সে কিন্তু দুইজনকে টানতেছে। ও যখন টানতেছে, এই যে ও যখন ওকে টানতেছে, ওকে টানা মানে হচ্ছে ও আর ও এই দুজনকে টানা। এর মানে ও টানতেছে কাকে? M2 এবং M3-কে। আর যদি আমি বলি ও আবার ওকে টানতেছে, ও টানতেছে কাকে? M3-কে টানতেছে। তাহলে মজার ব্যাপার দেখো, আমরা অনেকে মনে করি আমি এখানে বল প্রয়োগ করলে সেই বলগুলো এখানে সেম হবে। ব্যাপারটা এরকম না। তুমি প্রথমটার উপর যে পরিমাণ বল প্রয়োগ করলা ওই বলের কারণে প্রথমটা সেকেন্ডটাকে বল প্রয়োগ করে, এবং সেক্ষেত্রে কিন্তু সেম পরিমাণ বল লাগে না। এবার আমাকে আর একটু কম বল দিলেও হয়। এরপর আমি যদি তার পরেরটার মধ্যে যাই আর একটু কম বল দিলেও হয়, কারণ এই বলের কারণে গতিশীল হয় তিনজন, এই বলের কারণে গতিশীল হয় দুইজন, এই বলের কারণে গতিশীল হয় একজন। তাহলে তোমাকে খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। আমরা যে বলি F = ma, এই জায়গায় অতীব গুরুত্বপূর্ণ ব্যাপার। এই F বলের কারণে যারা যারা গতিশীল হয় তাদের ভরটাকে আমি M দিচ্ছি। M মানে হচ্ছে F বলের কারণে কে কে গতিশীল হয়। আবারও বলছি, M মানে হচ্ছে F বলের কারণে কে কে গতিশীল হয়। তাহলে একটু খেয়াল করে দেখো, আমরা এখান থেকে যে কাজটা করতে পারি, আমরা তাহলে খেয়াল করো, পরীক্ষা যদি তোমাকে F বের করতে বলে, T2 বের করতে পারে, T3 বের করতে পারে, তুমি কীভাবে বের করবা? ভেরি সিম্পল। খেয়াল করো ইকুয়েশন কীভাবে লিখবে একটু করে বলি। তাহলে তোমাকে প্রথমে এই F বল যেটা, এই F বলের জন্য তোমাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে বলো F = কি লেখা যায়? ma। M মানে কি? এই F বলের কারণে তিনজন গতিশীল হলো, এর মানে তিনজনের ভরের যোগফল ইন্টু a। এবার আসো, যদি তুমি T2 লেখো, আবার সেম F = ma। F বলতে T2, M মানে কি? এই T2 যখন আমি এই 2 নাম্বারটাকে আমি টান মারি, দেখো এটাকে টান মারলে কয়জন গতিশীল হয়? দুইজন। ওই দুজন হচ্ছে M2 এবং M3, ওই কারণে আমি এখানে M2 + M3 ইউজ করলাম। এরপর আসি, আমি যদি T3 বের করতে চাই, আমি যখন এটাকে টানি তখন কিন্তু আমাদের M3 গতিশীল হয়। তাহলে আমাদের এটা আমরা বুঝলাম। এখন প্রশ্ন হচ্ছে, অনেকে প্রশ্ন করতে পারে ভাইয়া এটা ম্যাথ আকারে কীভাবে আসতে পারে? এটা একটু বলে দিই যেহেতু এটা আনকমন। দেখো পরীক্ষা আমি এরকম প্রশ্ন করলাম তোমাকে, আমি প্রশ্ন করলাম যে এই যে এরকম প্রশ্ন করলাম, তিনটা বস্তুকে সুতে যুক্ত করলাম, তিনটা না এরকম 5টা হলেও তুমি পারবা। আমি বললাম যে এই বস্তুর উপর আমি 10 নিউটন বল প্রয়োগ করলাম, হ্যাঁ, আর এটা মনে করা হচ্ছে আমাদের 2 কেজি, এটা মনে করো আমাদের 1 কেজি, এটা মনে করো আমাদের 2 কেজি, হ্যাঁ, এরকম দিলাম। এবার আমি তোমাকে প্রশ্ন করলাম, কি করলাম? এই মাঝখানের যে বস্তুটা, এই মাঝখানের বস্তুর উপর যে সুতার টান বল, এই টান বলের মানটা কত বের করতে বললাম। মানে আমি প্রথমটার উপর 10 নিউটন বল প্রয়োগ করলে মাঝখানের উপর টান বল কত আমাকে বের করতে বললো। তাহলে আমরা ভেরি সিম্পল বলতে পারি F = আমরা বলতে পারি হচ্ছে ma। এবার আসো, তাহলে প্রথমে আমরা এটা বের করতে গেলে, আমি যদি T বের করতে চাই, তাহলে খেয়াল করো T বের করতে গেলে আমরা জানি F = ma। এখন F বলতে আমরা বুঝাচ্ছি T = বলতো এই T বলের কারণে কয়জন গতিশীল হয়? দুইজন। কে কে? 2 কেজি আর 1 কেজি। তাহলে টোটাল কয় কেজি হলো? 3 কেজি। তাহলে M এর মান হচ্ছে 3, কিন্তু A এর মান কি আমি জানি না। তাহলে A এর মান জানলে তারপর তুমি এটা বের করতে পারবা। তাহলে A এর মান কোত্থেকে জানবা? যেই বলের মান দেওয়া আছে তার থেকে। তাহলে বলের মান দেওয়া আছে 10 নিউটন, তাহলে F এর মান যখন আমি 10 নিউটন বসাবো, F = বলতো 10 নিউটন বলের কারণে কে কে গতিশীল হয়? 2 কেজি, 1 কেজি, 2 কেজি, মানে টোটাল 5 কেজি। তাহলে M এর মান 5 × A। তাহলে আমি A এর মান পাইলাম হচ্ছে 10/5, এর মান হচ্ছে 2 ms ইনভার্স 2। এখান থেকে আমি A এর মান পেয়ে গেলাম। এবার এই A এর মানটাই তুমি কি করবা? এখানে বসাবা। তাহলে আমি এখানে 2 বসালে এই যে 6 নিউটন। এর মানে তুমি যখন এই জায়গায় 10 নিউটন বল প্রয়োগ করলা প্রথমটার উপর, সেই প্রথমটা সেকেন্ডটাকে বল প্রয়োগ করছে 6 নিউটন বলে, এবং এটা হচ্ছে ওই জায়গায় সুদের টান বল। সো আমাদের এটা হচ্ছে বেসিক কনসেপ্ট।
যদি অনেকগুলো বস্তু সুতোয় যুক্ত থাকে তুমি স্টাইলে ম্যাথ করতে পারবা। এবার আসি এই অধ্যায়ের সবচেয়ে মারাত্মক গুরুত্বপূর্ণ একটা টপিকস হচ্ছে আমাদের ঘর্ষণ বল। এই ঘর্ষণ বল নিয়ে তোমাদের অনেক ঝামেলা হয়, এখানে আমি কিছু জিনিস একবারে ক্লিয়ার করে দিচ্ছি তোমাদেরকে, সবাই একটু খুব মনোযোগ দিয়ে খেয়াল করবা। আচ্ছা দেখো, এটা একটু আমরা খুব ক্লিয়ারলি এক্সপ্লেইন করি। প্রথমত আসো, আমরা জানি যে ঘর্ষণ বল F ইকুয়াল টু হচ্ছে মিউ ইন্টু ডব্লিউ। আজকের পর থেকে এটা ভুলে যাবা। মিউ ইন্টু ডব্লিউ সূত্রটা হচ্ছে আংশিক সত্য আংশিক ভুল, একেবারে অ্যাকুরেট। পদার্থবিজ্ঞানের ভাষায় অ্যাকুরেট সূত্র হচ্ছে F ইকুয়াল টু হচ্ছে মিউ ইন্টু আর। এখন তাহলে প্রশ্ন হচ্ছে F মানে কি ভাইয়া? ঘর্ষণ বল। মিউ মানে কি? ঘর্ষণ সহগ বা ঘর্ষণ গুণাঙ্ক। এ আর মানে কি? এই আরটাকে আমরা বলি হচ্ছে অবিলম্ব প্রতিক্রিয়া। আরটাকে আমরা বলি অবিলম্ব প্রতিক্রিয়া। এখন এই আরটাকে যদি আমরা অবিলম্ব প্রতিক্রিয়া বলি, এই আরটা কি সেটা নিয়ে একটু করে কথা বলি। দেখো, কোনো একটা বস্তু মনে করো এই জায়গায় আছে, এই ভূমিতে। এখন ভূমিতে যখন সে আসে, সে ভূমিকে একটা বল প্রয়োগ করবে, ভূমি তাকে উল্টো দিকে একটা প্রতিক্রিয়া বল দিবে, এটার নাম হচ্ছে অবিলম্ব প্রতিক্রিয়া। এর মানে এই প্রতিক্রিয়াটা ভূমির উপর লম্বভাবে কাজ করে, দ্যাটস ওয়াই দ্য নেম অফ দিস বল ইজ অবিলম্ব প্রতিক্রিয়া। কোন একটা বস্তু মনে করো, কোন একটা তল মনে করো এভাবে আসছে, কোন একটা তলের উপরে এই বস্তু আছে, এই বস্তু তলকে একটা ধাক্কা মারে, তল তাকে বিপরীত দিকে এইদিকে ধাক্কা মারে, এটার নাম হচ্ছে অবিলম্ব প্রতিক্রিয়া। এর মানে বুঝলাম, অবিলম্ব প্রতিক্রিয়া সবসময় তল বরাবর বাইরের দিকে হয়, অবিলম্ব প্রতিক্রিয়া সবসময় তল বরাবর বাইরের দিকে হয়। এখন একটু সবাই মনোযোগ দিয়ে খেয়াল করে দেখব। এখন একটু স্যার এদিকে আসেন, আমরা একটা জিনিস আগে মুখস্থ করে ফেলবো, আগে মুখস্থ করে ফেলি। আমাদের F ইকুয়াল টু হচ্ছে মিউ ইন্টু আর, আমরা জানি F ইকুয়াল টু মিউ ইন্টু আর। যদি পরীক্ষায় তোমার প্রশ্ন আসে, সেই প্রশ্নের মধ্যে তলটা যদি এরকম থাকে, মানে আনুভূমিক তল, তাহলে তুমি আর এর জায়গায় এমজি লিখবা। আর এর জায়গায় কি লিখতে পারবা? এমজি। আর যদি তুমি দেখো যে তোমার তলটা কখনো থিটা ডিগ্রি কোণে বাঁকানো, তাহলে তুমি ভাইয়া আর এর জায়গায় এমজি কস থিটা লিখবে, এটা মুখস্থ করে ফেলো আগে। তাহলে আমি কি বললাম, তুমি 9-10 এত এক্সপ্লেইন করা লাগবে না, তুমি জাস্ট যে কাজটা করবা, তলটা যদি আনুভূমিক থাকে তাহলে আর ইকুয়াল টু এমজি, তল যদি বাঁকা থাকে আর ইকুয়াল টু এমজি কস থিটা। বলো না আমার সাথে, বলো। তল এরকম থাকলে কি হবে? আর ইকুয়াল টু এমজি, এমন থাকলে এমজি কস থিটা। থিটা মানে হচ্ছে এই দিকের যে কোণটা, সে কোণটা হচ্ছে থিটা, মানে তলটা কত ডিগ্রি কোণে বাঁকানো। তাহলে আমি আবার বলছি, যদি আমার আনুভূমিক থাকে আর ইকুয়াল টু এমজি, আর যদি থিটা কোণে বাঁকানো থাকে আর ইকুয়াল টু কি স্যার? এমজি কস থিটা। এবার আসেন স্যার, তাহলে এটা নিয়ে আর কোনো অসুবিধা নাই। এখন অনেকে প্রশ্ন করতে পারে যে ভাইয়া এই জায়গায় আমাদের আর ইকুয়াল টু এমজি কস থিটা আপনি কোত্থেকে পাইলেন? এটা নিয়ে অনেকের একটু ঝামেলা হতে পারে। তো সেক্ষেত্রে আমরা চাইলে এটাকে এক্সপ্লেইন করতে পারি। সো আমি তোমাকে একটু এক্সপ্লেইন করে দেখাই আসলে জিনিসটা, সবাই একটু খেয়াল করো। আমরা এই জায়গায় একটু তোমাদেরকে এক্সপ্লেইন করে দিই, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। দেখো, আমাদের এই জায়গায় আমরা যদি একটু চিত্র যদি আবার আঁকি, দেখো এটা একটা তল, এটা হচ্ছে কোণ। এখন এই জায়গায় আমার একটা বস্তু আসছে, এই বস্তুটার, এই যে বস্তুটা, এই বস্তুটার উপর আমি একটা, এই বস্তুটার ওজন হচ্ছে এমজি, নিচের দিকে কাজ করে এমজি নিচের দিকে, তাহলে নিচের দিকে ওজনটা হচ্ছে এমজি। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, এমজি যে নিচের দিকে কাজ করে, এই এমজি বলের কারণে বস্তুটা নিচের দিকে যাওয়ার কথা, কিন্তু সে তো নিচের দিকে যাচ্ছে না, সে যাচ্ছে কোন দিকে ভাইয়া? সে যাচ্ছে হচ্ছে নিচের দিকে। তাহলে আমাকে এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, ওই যে মনে আছে কিনা তোমাকে একটু আগে তোমাকে একটা ক্যালকুলেশন করেছি না, যে যদি থিটা কোণে থাকে তাহলে F ইকুয়াল টু কি বলতে পারো? F কস থিটা। এখন একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে, হ্যাঁ। দেখো, তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা বলতে পারি, আমার এই যে বস্তুটা, এই যে বস্তুটা, সেটাই তল বড় আমাদের আমি এইদিকে বল প্রয়োগ করলাম, কিন্তু আমার বস্তুটা যায় হচ্ছে এইদিকে, আমার এই বস্তুটা এইদিকে গতিশীল হবে। তাহলে আমার বস্তুটা যদি এইদিকে গতিশীল হয়, তাহলে এই দিকে কার কারণে গতিশীল হবে সেটা আমাকে বুঝতে হবে। এখন একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো, এখন সবাই মনোযোগ দিয়ে খেয়াল করে দেখব, আমাদের এই বলের কারণে এই দিক বরাবর কতটুকু প্রভাব আছে সেটা যদি আমি বের করতে চাই, তাহলে আমাকে যে কাজটা করতে হবে, আমি ওই যে আগের মতো, এটা যদি বল হয়, এই কোণটা যদি থিটা হয়, তাহলে এটার নাম কি হবে ভাইয়া? F cos থিটা। কিন্তু কথা হচ্ছে ভাইয়া, আমার এই জায়গায় যেটাকে তুমি থিটা বলছো, এই কোণটা থিটা না। কেন থিটা না? এটাকে যদি তুমি থিটা বলো, এই কোণটা কি হবে? 90 মাইনাস থিটা, এটা হবে 90 মাইনাস থিটা। তাহলে আমি সহজ কথায় বলতে পারি F cos
থিটার জায়গা হবে 90 মাইনাস থিটা। তাহলে আমরা এখানে বলতে পারি এই যে এফ কস 90 মাইনাস থিটা, এফ মানে হচ্ছে আসলে কি এমজি, তাহলে এমজি কস 90 মাইনাস থিটা, এটাকে আমরা বলতে পারি এমজি সাইন থিটা। এর মানে আমরা বুঝলাম নিচের দিকে যখন এমজি কাজ করে তখন ভূমি বরাবর কাজ করা হচ্ছে এ এফ কস থিটা মানে হচ্ছে এমজি কস থিটা। এই এমজি কস থিটা বলতে আসলে এটা 90 মাইনাস থিটা, যার কারণে এটা হয়ে যায় এমজি সাইন থিটা। একইভাবে আমি যদি এই দিকে চিন্তা করি, এটা হচ্ছে এমজি, কিন্তু আমি এই বরাবর যদি চিন্তা করি তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি এই কোণটা যদি থিটা হয়, আসলে সত্যিকার অর্থে এটা যদি থিটা হয় এই কোণটাও থিটা হবে, তখন আমি বলতে পারবো এটার নাম হচ্ছে এফ কস থিটা, মানে হচ্ছে এমজি কস থিটা। তাহলে সহজ কথা কি তোমাকে আমি বলতে পারি, তুমি একেবারে মুখস্থ করে ফেলতে পারো যে এরকম কোন একটা বস্তুকে, এবার একটু খেয়াল করো, কোন একটা বস্তু যদি আমার একটা আনুভূমিক তলে থাকে, হ্যাঁ আনুভূমিক তলে থাকে, এই কোণটা যদি থিটা হয়, তাহলে এটা যদি বস্তু হয় তার ওজন যদি এটা হয় এমজি, তাহলে সত্যিকার অর্থে এই দিকের এই কোণটা হচ্ছে আমাদের থিটা। এখন তাহলে এই দিকের এই কোণটা হচ্ছে কি 90 মাইনাস থিটা, এটা হচ্ছে 90 মাইনাস থিটা। ফলাফল এই দিক বরাবর এই এমজি এর যতটুকু অংশ কাজ করে সেটা হচ্ছে এমজি সাইন থিটা, আর এই বরাবর এমজি যতটুকু কাজ করে সেটা হচ্ছে এমজি কস থিটা। তো তুমি চাইলে মুখস্থ করে ফেলতে পারো যে আমাদের যদি এই কোণটা থিটা হয়, তাহলে ভালো করে খেয়াল করি, এই কোণটা যদি থিটা হয় তাহলে এই বরাবর এমজি সাইন থিটা, এই বরাবর এমজি কস থিটা। এখন যদি তোমার এই কোণটা থিটা না হয়ে থিটা যদি এই কোণ হয়, এটা উল্টে যাবে। সো তুমি এত কিছু মনে রাখার দরকার নেই, তুমি একটাই মনে রাখবা যে এই কোণ যদি থিটা হয় তাহলে এই বরাবর এমজি সাইন থিটা আর এই বরাবর হচ্ছে এমজি কস থিটা। এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলি, পরীক্ষা যদি কখনো এটা দেওয়া থাকে 90 থেকে বিয়োগ করে দিবা, পরীক্ষায় তোমাকে বলা আছে এটা 60, তাহলে তুমি 90 থেকে 60 বিয়োগ করে 30 পাবা, 30 হচ্ছে তোমার থিটা, এর মানে তুমি সবসময় থিটা নিবে ভূমির সাথে। এবার তাহলে আমাদের কি হলো খেয়াল করো তো, তাহলে ভেরি সিম্পল, আমরা এই বরাবর যদি কোনো একটা বস্তুকে গতিশীল করতে চাই সেটা হচ্ছে এমজি সাইন থিটা। ইভেন সোজা কথা, আমরা অনেক সময় এরকম প্রশ্ন করি, কোনো একটা বস্তু যদি আনুভূমিক তলে রাখি সে নিচের দিকে গতিশীল হয় কোন বলের কারণে? ওজনের কারণে না, কিন্তু মুক্তভাবে পড়ন্ত বস্তু ওজনের কারণে গতিশীল হয়, আর আনুভূমিক তলে গতিশীল বস্তু আসলে এমজি সাইন থিটা এর কারণে গতিশীল হয়। এবার আসি, আর এই দিকে যে পরিমাণ বল প্রয়োগ করে সেটা হচ্ছে এমজি কস থিটা। তাহলে আমাকে বলো এই তলের মধ্যে এটাই হচ্ছে তার ক্রিয়া, তাহলে প্রতিক্রিয়া হচ্ছে আর, তাহলে আর এর মান কার সমান? এমজি কস থিটা এর সমান। আর এইদিকে হচ্ছে খেয়াল করো, ক্রিয়া হচ্ছে এমজি, প্রতিক্রিয়া হচ্ছে আর, তাহলে আর এর মান কার সমান? এমজি এর সমান। তাহলে সহজ কথা, তাহলে তুমি যতটুকু মনে রাখবা সেটা হচ্ছে তল যদি এমন হয় আর ইকুয়ালস টু এমজি হয়, তল যদি এমন হয় আর ইকুয়ালস টু এমজি কস থিটা হয়, এতটুকু মনে না রাখলেই নয়, এতটুকু মনে রাখলে আর কোনো অসুবিধা হবে না। মেইন থিম হচ্ছে এটা, এফ ইকুয়ালস টু মিউ আর ইকুয়ালস টু এমজি এটার জন্য, আর ইকুয়ালস টু এমজি কস থিটা এটার জন্য মনে রাখতে হবে। এবার তুমি দেখবা তোমার বইতে এরকম একটা ফর্মুলা আছে, টেন থিটা ইকুয়ালস টু হচ্ছে মিউ। এখন তোমার বইতে যে এই ফর্মুলাটা আছে, ফর্মুলাটা আসলে কেন বা কী কারণে সেটা ব্যাখ্যা করে নাই, তো আমি সেটা একটু ব্যাখ্যা করে দিই, ব্যাপারটা একটু ক্লিয়ার করো। মনে করো কোনো একটা তল, হ্যাঁ কোনো একটা তল এখানে আছে, এই কোনো একটা তল এখানে আছে, এই তলটা যদি আমাদের এখানে একটা বস্তু আছে, এই বস্তুটা যখন এই তলের উপর থাকবে স্বাভাবিক ব্যাপার হচ্ছে এই বস্তুটা স্থির থাকবে। লাইক এরকম মনে করো আমার এই বস্তুটা এই হাতের উপর স্থির আছে, হ্যাঁ এখন আমি এই তলটাকে আস্তে আস্তে বাঁকাচ্ছি, খেয়াল করো। মনে করো প্রথমে 0 ডিগ্রি ছিল, আমি 5 ডিগ্রি করলাম, 10 ডিগ্রি করলাম, এভাবে তলটাকে বাঁকাচ্ছি। এভাবে তলটাকে বাঁকাইতে বাঁকাইতে এমন একটা অবস্থা হবে, খেয়াল করো, এমন একটা অবস্থা হবে আমার এই হাতের যে বস্তুটা এটা এখান থেকে পড়ে যাবে যাবে অবস্থা, একটু খেয়াল করিও, পড়ে যাবে বলে নেই, বস্তুটা পড়ে যাবে যাবে অবস্থা। মানে ব্যাপারটা এরকম, আমি মনে করো আমি মনে করো এটাকে 10 ডিগ্রি বাগাইলাম, কিছুই হচ্ছে না, 20 ডিগ্রি বাগাইলাম, কিছুই হচ্ছে না, 30 ডিগ্রি বাগাইলাম, 30 ডিগ্রিতে দেখা যাচ্ছে আমি যদি এখন 30 ডিগ্রি থেকে একটুও বাড়াই সাথে সাথে বস্তুটা পড়ে যাবে। এর মানে 30 ডিগ্রিটা এমন একটা বিন্দু যেই বিন্দুতে বস্তুটা পড়ে যাওয়ার উপক্রম, মানে পড়ে যাবে যাবে অবস্থা, পড়ছে না সে কিন্তু স্থির, কিন্তু পড়ে যাবে যাবে অবস্থা। ওই যেই এই যে আমি এটাকে আস্তে আস্তে বাঁকাতে থাকলে যেই কোণের জন্য এটা পড়ে যাবে যাবে অবস্থা, সেই কোণটাকে আমরা থিটা বলি। আর এই কোণটা যদি থিটা হয় তাহলে সেক্ষেত্রে টেন থিটা ইকুয়ালস টু আমরা বলতে পারি হচ্ছে মিউ।
তাহলে পরীক্ষা অনেক সময় তোমাকে এরকম বলতে পারে, তোমাকে দেখবে যে মিউ এর মান বলে দিয়েছে, এবার বলবে যে এই তলটা কত কোণে থাকলে তল থেকে কোনো বস্তু পড়ে যাবে। তাহলে ভেরি সিম্পল, আমরা এখান থেকে মিউ সমান বলতে পারি ট্যান ইনভার্স থিটা, থিটা সমান হচ্ছে বলতে পারি ট্যান ইনভার্স মিউ। তুমি এখান থেকে থিটার মান মনে করো 20 ডিগ্রি পাইলা, এর মান হচ্ছে 20 ডিগ্রিতে বস্তু পড়ে যাবে যে অবস্থা কিন্তু পড়ে না, এই 20 থেকে বেশি যে কোনো কোণের জন্য এই তল থেকে বস্তু পড়ে যাবে। কথা বুঝছে কি না? তাহলে এটাই হচ্ছে এই কোণের মিনিং। আবার অনেক সময় এই কোণটাকে আমরা ঘর্ষণ কোণ বলি, যদিও এই কোণটা ঘর্ষণ কোণ না, এটা অন্য কোণ, ইন্টারভিউ উঠলে শিখবা। আপাতত এটা মনে রাখতে পারো, জাস্ট এই থিটাটাকে মাঝে মাঝে ঘর্ষণ কোণও বলতে পারে। তাহলে হুট করে পরীক্ষা যদি তোমাকে বলে ঘর্ষণ কোণ বের করো, তাহলে তুমি tan θ = মিউ থেকে এই যে তুমি ঘর্ষণ কোণ থিটাটা বের করবা। তাহলে আমরা মোটামুটি এতটুকু বুঝলাম। আর এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, অনেক সময় আমরা অনেকে কনফিউজড হয়ে যায়, ভাইয়া বইগুলোতে যে আমাদের মিউ এস মিউ কে দেওয়া আছে, 9-10-এ তোমার মিউ এস মিউ কে দরকার নেই, মিউ ইজ মিউ, দেয়ার আর নো মিউ এস, দেয়ার আর নো মিউ কে। মিউ এস মানে হচ্ছে স্ট্যাটিক, তো যার কারণে এটাকে আমরা স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক বলি। আর মিউ কে বলতে বোঝাচ্ছে কাইনেমেটিক, মানে হচ্ছে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। সো তুমি পরীক্ষায় আসলে এত কিছু করার দরকার নেই, তুমি সবসময় মিউ দিয়ে ম্যাথ করে ফেলো, যদিও তোমাদেরগুলো কাইনেমেটিক। তো এরপরও তোমার এত চিন্তা করার দরকার নেই, তুমি জাস্ট মিউ দিয়ে ম্যাথ করে ফেলো, কোনো অসুবিধা হবে না। এবার আসো ভাইয়া আর একটু সামনের দিকে আগাই। তাহলে এবার আসি কপিকল নিয়ে আমাদের একটু খুব ভালো করে বোঝাপড়া থাকতে হবে। কপিকলের যে কনসেপ্টটা, এই কপিকলের কনসেপ্ট নিয়ে তোমাকে আবারও বলছি খুব ভালো করে বোঝাপড়া থাকতে হবে। আমরা এখন তোমাদেরকে যে কাজটা করব, এই কপিকলের কনসেপ্টটা আগে একটু আমি আলাদা করে বুঝাই দিই। হ্যাঁ, এই কপিকলের কনসেপ্টটা আমাকে খুব ক্লিয়ারলি বুঝতে হবে। সো আসো আমরা কপিকলের যে কনসেপ্টটা, সেই কপিকলের কনসেপ্টটা আমরা একেবারে ক্লিয়ার করে নিচ্ছি এখান থেকে, খেয়াল করো। আচ্ছা, তো কপিকলের কনসেপ্টটা যদি আমরা এখান থেকে দেখাতে যাই তোমাদেরকে, দেখো আমরা কপিকলের ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই। মনে করো কোনো একটা তল আছে, এটা হচ্ছে কোনো একটা তল, এই তলের উপর এখানে কোনো একটা বস্তু আছে, এখানে কোনো একটা বস্তু আছে। এখন আমি যদি তোমাকে বলি এই বস্তুর উপর এই দিকে আমি 10 নিউটন বল প্রয়োগ করলাম, আর এই দিকে আমি 3 নিউটন বল প্রয়োগ করলাম। এখন যদি তোমাকে আমি প্রশ্ন করি বস্তু কোন দিকে যাবে, তুমি আমাকে বলবা বস্তু এই দিকে যাবে। এবং সেক্ষেত্রে আমি যদি বলি লব্ধি বলের মান কত, তুমি আমাকে বলবা নেট ফোর্সের মান হচ্ছে 10-3 মান হচ্ছে 7 নিউটন। ওকে ফাইন, এটা হচ্ছে আমাদের মেইন থিম কপিকলের। এখন আমি যদি তোমাকে এরকম বলি, এই দেখো একটা কপিকল, একটু খেয়াল করো, এই কপিকলের এইদিকে কোন একটা বস্তু ঝুলানো আছে, এইদিকে কোন একটা বস্তু ঝুলানো আছে, তাহলে এটা একটা ওজন আছে। আমি ধরে নিচ্ছি এই ওজনটা হচ্ছে 10 নিউটন, আর এই বস্তুর যে ওজন এটাকে আমি ধরে নিচ্ছি 3 নিউটন। এখন আপাত দৃষ্টিতে আমার কাছে মনে হয় এই দুইটা ওজন একই দিকে, কিন্তু এই বস্তু এই সুতার উপর যখন কাজ করছে এরা আসলে একই দিকে কাজ করছে না। তুমি একটু খেয়াল করো, এটা একটা সুতা, এই সুতার উপর এদিকে একজন টানে আর এদিকে একজন টানে, মানে দুইজনে দুই দিকে টানে, এই দুইজনে দুই দিকে সুতাকে টানতেছে, এর মানে এই দুইটা বল কি বিপরীত দিকে না? কিন্তু আমি যে কাজটা করলাম, এই সুতাটাকে কোনো একটা বিন্দুর সাথে আটকা দিয়ে এরকম মানে দিলাম, এর মানে একজন এদিকে টানে আরেকজন এদিকে টানে। তাহলে এখন তুমি আমাকে বলো, সহজের জন্য তুমি মনে রাখতে পারো এই দুইটা বলকে একজন আরেকজনকে হেল্প করে নাকি অপোজ করে? অবশ্যই অপোজ করে। যদি হেল্প করতো তাহলে যোগ হইতো। তাহলে এখন বলো তো, এদিকে আমি 10 নিউটন বলে টানলে ও চাই পুরো জিনিসটাকে এদিকে নামাইতে, আর এদিকে যখন 10 নিউটন বলে টানবো ও চাই এদিকে রেখে এদিকে নামাইতে। তাহলে ব্যাপারটা এমন, ও চাই এদিকে নামাবে, ও চাই এদিকে নামাবে। এরা কি একজন আরেকজনকে হেল্প করছে নাকি অপোজ করছে? অপোজ করছে। এর মানে আমরা বলতে পারি এই বিন্দুতে যদি চিন্তা করি, ও এইদিকে ও এইদিকে, এর মানে একজন আরেকজনকে উল্টা দিকে টানতেছে। তাহলে আমাকে বলো এখানে নেট ফোর্সটা কত হবে বলো তো? আমি বলতে পারি ভাই নেট ফোর্স হবে 10-3 নিউটন। আশা করি এটা বুঝতে পারছি। এখন যদি আমি বলি আমার কোনো একটা টেবিলের উপর কোনো একটা বস্তু আছে, এবার বলো এই জায়গায় মনে করো একটা কফি কল আছে, এই জায়গায় একটা কফি কল আছে। এখন এখান থেকে যে এটা আমাদের ঝুলানো, মনে করো এই বস্তুর উপর 10 নিউটন বল প্রযুক্ত হচ্ছে। আর তোমরা আমাকে বলো এই বস্তুর উপর যদি আমাদের 10 নিউটন বল প্রযুক্ত হয়, জাস্ট এমনি বলো এই বস্তুর উপর যদি 10 নিউটন বল প্রযুক্ত, আর কোনো কিছু নাই, কিন্তু এই বস্তুর উপর যদি 10 নিউটন বল প্রযুক্ত হয়, তাহলে বলো তো এই বস্তুর উপর এইদিকে টানা হচ্ছে কত বলে? 10 নিউটন বলে। এর মানে আমরা বলতে পারি এখানে এফ নেট সমান হচ্ছে ভাইয়া 10 নিউটন। আচ্ছা, এবার যদি আমি বলি টেবিলের উপর একটা বস্তু আছে, এইদিকে একটা কফি কল আছে, এইদিকে একটা কফি কল আছে, এবার আমি সুতা দিয়ে টানলাম। আচ্ছা বলো তো এই দিক থেকে আমি 10 নিউটন বলে টানলাম, আর এদিক থেকে আমি 10 নিউটন বলে টানলাম, দেখি 3 নিউটন বলে টানলাম। এবার বলো তো কী হবে ঘটনা? এই বস্তুকে ও সাই এদিকে নিতে, ও সাই এদিকে নিতে, দুইজন দুই দিক থেকে টানতেছে। তাহলে তোমার লব্ধি বল কত হবে? আমরা বলতে পারি নেট ফোর্স যেটা একটা থেকে একটা বিয়োগ হবে 10 নিউটন - 3 নিউটন। আশা করি এতটুকু বুঝতে পারছি।
এখন আমি যেটা বলতেছি সেটা হচ্ছে বাই চান্স যদি তোমার এরকম হয়, কিরকম ভাইয়া, মনে করো এই যে আমার বস্তুটা এই তলে আছে, আমি বললাম যে এবার এখানে একটা ঘর্ষণ আছে। কেমন ঘর্ষণ? মনে করো এখানে ঘর্ষণ বলে মানে হচ্ছে 2 নিউটন। তাহলে বলো ঘর্ষণ বল কোন দিকে কাজ করে? গতির বিপরীতে। এর মানে তুমি যদি এদিক থেকে টানো, ও তো নিচের দিকে নামার কথা, তাহলে ঘর্ষণ বল তার উল্টা দিকে, এখানে মনে করো 2 নিউটন ঘর্ষণ বল আছে। এবার যদি আমি তোমাকে বলি নেট ফোর্স কত, তাহলে তুমি বলবো ভাইয়া আমার 10 নিউটন বলে যাওয়ার কথা, কিন্তু ঘর্ষণ তার থেকে 2 নিউটন নষ্ট করে দিচ্ছে। এর মানে 10 - 2 আমরা বলতে পারি। ক্লিয়ার না? এর মানে ঘর্ষণটা বিয়োগ হচ্ছে। আবার যদি আমরা এখানে বলি, আমি বললাম যে ভাইয়া এই বস্তুটা কোন দিকে যাচ্ছে, অবশ্যই ডানে যাচ্ছে, কারণ ডানেরটা বড়। এখন আমি বললাম যে ভাইয়া ঘর্ষণ আছে, তাহলে ঘর্ষণ কত? 2 নিউটন। কোন দিকে থাকবে? যেই দিকে যাচ্ছে তার বিপরীত দিকে একটা ঘর্ষণ বল থাকবে। তাহলে আমার এই ঘর্ষণ বলের নাম হচ্ছে আমাদের 2 নিউটন। তাহলে এখন যদি আমি বলি নেট ফোর্সটা কত, তুমি কি আগের মতো বলবা? তুমি বলবা যে ভাইয়া 10 - 3, এটা ঠিক আছে, কিন্তু এই 10 - 3 করে যে বলটা পাইলাম তার থেকে আবার ঘর্ষণ বলটা কী হচ্ছে? বিয়োগ হচ্ছে। এর মানে -2 আমরা এভাবে বলতে পারি। তাহলে সহজ কথা যদি এবার তোমাদেরকে আমি বলি, পুরা জিনিসটাকে তুমি একটু খেয়াল করে দেখো। আমি এখন তোমাকে নেট ফোর্স বের করতে বললে তুমি বের করতে পারবা না? অবশ্যই পারবা। তাহলে আমি এখানে একটা আঁকি, একটু খেয়াল করো। তাহলে আমি প্রথমে এটা আঁকছি, এটা আঁকছি, আমাদের এইটা আমি আঁকলাম। এই জায়গায় আমাদের M1 বরের বস্তু, এটা হচ্ছে M2 বরের বস্তু। এবার আসো, আমি তল বরাবর দিলাম, আমি এটা আঁকছি। তোমরা একটা আমাকে আনসার দিবা, হ্যাঁ, মানে ওই যে তুমি বাসায় বসে আনসার দিবা। আমি এইদিকে আমাদের M1 বরের একটা বস্তু ঝুলানো আছে, M2 বরের বস্তু। আর এবার আমি বললাম যে ভাইয়া এই তলের উপর আমি তোমাকে এখানে বললাম যে ভাইয়া এই বরাবর আমাদের M1 বরের বস্তু ঝুলানো, এই বরাবর আমাদের M2 বরের বস্তু ঝুলানো। হ্যাঁ, এখানে M2 বরের একটা বস্তু ঝুলানো আছে। আচ্ছা, ভালো কথা। এবার আমি তোমাদেরকে বললাম যে এই যে আমার বস্তুটা, এটার মধ্যে আবার এখানে ধরো ঘর্ষণ বল আছে, আমরা এরকম বলে দিব। একইভাবে আমরা একটু এটা কপি করে নিই। এবার আসো আমরা একটু দেখি। এবার আমি এখানে ঘর্ষণ আছে হিসাব করব। তাহলে একটু খেয়াল করে দেখো, যদি ঘর্ষণ থাকে আমাদের ঘটনা কি করতেছে। আমি ধরে নিচ্ছি যে এইদিকে আমাদের বিপরীত দিকে একটা ঘর্ষণ বল আছে আমাদের F, এইদিকে আমাদের গতির বিপরীত দিকে একটা ঘর্ষণ বল আছে F, যদি ধরে নিচ্ছি এটা বড়। তাহলে আসো আমি যদি তোমাকে এখানে বলি, বলো এই জায়গায় নেট ফোর্স কী হবে? এইদিকে আমার M1G কাজ করে, এইদিকে M2G কাজ করে। তাহলে আমি যদি তোমাকে বলি F নেট সমান কত হবে, তুমি বলো ভাইয়া M1G - M2G, তাই না? ওকে। এখন যদি আমি তোমাকে বলি এই বস্তুর ত্বরণ নির্ণয় করো, তাহলে তুমি কি বলতে পারবো? ত্বরণ A = F/m। F মান হচ্ছে নেট ফোর্স, M মান হচ্ছে M টোটাল। তাহলে আমাকে বলো তো নেট ফোর্স কত? M1G - M2G / M টোটাল। বলো তো এই দড়ির সাথে টোটাল কয়টা M যুক্ত আছে? 2টা। একটা হচ্ছে M1 আর একটা হচ্ছে M2। শেষ, তোমার ত্বরণ বের করা শেষ। এবার যদি আমি এটার জন্য বলি, তাহলে একটু খেয়াল করো, বলো F নেট কত? ভেরি সিম্পল ভাইয়া, এখানে তো আমার M1 একটা, এর মানে আমাদের ওজন হচ্ছে M1G নিচের দিকে। তাহলে আমি বলতে পারি এখানে একটাই বল আছে, সেটা হচ্ছে M1G। এবার যদি তোমাকে বলি ত্বরণ কত, তাহলে তুমি বলতে আর আগের মতো উপরে হচ্ছে F নেট মানে হচ্ছে M1G, নিচে হচ্ছে M টোটাল। বলো তো টোটাল M এখানে কয়টা? 2টা। কে? একটা M1 আর একটা M2। দেখো তোমার ত্বরণ বের করা শেষ। এবার যদি এখানে তোমাকে আমি প্রশ্ন করি ভাইয়া F নেট সমান কত, তাহলে আমি বলতে পারি F নেট সমান হচ্ছে, আমি ধরে নিচ্ছি এটা বড়, এটা হচ্ছে M1G, আমি ধরে নিচ্ছি এটা বড়, ও নিচের দিকে নামবে। আমি ধরে নিচ্ছি M2G, M2Gটাকে আমি ছোট ধরে নিচ্ছি। তাহলে বড় মাইনাস ছোট মানে কি? M1G - M2G। এবার যদি আমি বলি ত্বরণের মান কত, তাহলে আমি এটা M1, এটা M2, এটাকে নাম দিলাম হচ্ছে M3। তাহলে আমি বলতে পারি এই যে উপর হচ্ছে F নেট মানে হচ্ছে M1G - M2G, আর নিচের দিকে হচ্ছে টোটাল মাস। তাহলে টোটাল মাস হচ্ছে M1, M2, M3। তাহলে আমরা বলতে পারি M1 + M2 + M3। আশা করি ক্লিয়ার। এবার যদি তোমাকে আমি এখানে প্রশ্ন করি, এটার নিচের দিকে বলের মান হচ্ছে M1G, আর এই বস্তুটার ভর হচ্ছে মনে করো M2। তাহলে আমি যদি তোমাকে এখন প্রশ্ন করি নেট ফোর্স কত, তাহলে তুমি বলতে পারো ভাইয়া এইদিকে নিচের দিকে বল প্রযুক্ত হচ্ছে M1G, কিন্তু ঘর্ষণ বল তাকে বাধা দিচ্ছে -F, এটা হচ্ছে নেট ফোর্স। আমি যদি বলি ত্বরণ কত, তাহলে নেট ফোর্স হচ্ছে M1G - F / টোটাল মাস কত? M1 + M2। তাহলে M1 + M2 হচ্ছে টোটাল মাস।
এবার ভাইয়া তোমাকে যদি আমি এখানে প্রশ্ন করি, এখানে যদি প্রশ্ন করি ভাইয়া এফ নেট কত, তাহলে খেয়াল করো এফ নেট মান হচ্ছে আমার এইদিকে বস্তুর ওজন হচ্ছে M1G আর এইদিকে বস্তুর ওজন হচ্ছে M2G। তাহলে আমার M1G এবং M2G এর মধ্যে আমি ধরে নিচ্ছি M1Gটা বড়, তাহলে আমি বলতে পারি M1G মাইনাস M2G। এবার যদি আমি বলি এখানে তো ঘর্ষণ বল আছে, তাহলে ঘর্ষণ বলটাকে বিয়োগ করে দাও। এবার আমরা এখান থেকে যদি বলি ত্বরণের মান কত, তাহলে তুমি বলতে পারবো হচ্ছে ভাইয়া M1G মাইনাস M2G মাইনাস এফ নেট ডিভাইড বাই মাস। টোটাল মাস কত M1 M2 আর এটার নাম হচ্ছে M3। তাহলে আমরা বলতে পারি M1 প্লাস M2 প্লাস M3। তাহলে তোমার পরীক্ষায় যখন ম্যাথ আসবে তখন তুমি যে কাজটা করবা, প্রথমে এফ নেট বের করবা, এরপর ত্বরণ বের করবা, ক্যালকুলেশন করবা, আনসার শেষ। এখন ভাইয়া প্রশ্ন হচ্ছে ভাইয়া পরীক্ষায় আমাকে অনেক সময় যে কাজটা করতে বলে সেটা হচ্ছে আমাকে টান বল বের করতে বলে। যদি টান বল বের করতে বলে তখন তুমি কি করবা? তাহলে টান বল বের করতে বললে তোমার প্রথম কাজ হচ্ছে ত্বরণ বের করে ফেলা। অলরেডি ত্বরণ বের করা শিখেছি না, এবার আসো এটা টান বল বের করা শিখাই। এখন এই যে এটার মধ্যে টান বল বের করা, মনে রাখবা একটা কফি কল, এটা জাস্ট একটু মনে রাখবা, একটা কফি কলের দুই পাশে টান বল সেম থাকে, একটা কফি কলের দুই পাশে টান বল সেম থাকে এবং সেই টান বলটা থাকে হচ্ছে কফি কলের দিকে। তাহলে আমি যদি বলি এটা M1 বরের বস্তু, এইদিকে আমার M1G কাজ করতেছে, এইদিকে আমাদের M2G কাজ করতেছে, তাহলে খেয়াল করো এই টান বল হচ্ছে কফি কলের দিকে, এইদিকে টান বল টি আর এইদিকে টান বল টি। যেহেতু কফি কল, একটা কফি কলের দুই পাশে টান বল দুইটা কী হবে? সেম হবে। ক্লিয়ার? আচ্ছা, একইভাবে যদি আমি তোমাকে অন্যগুলোতে বলি, যেমন মনে করো এই ম্যাথের জন্য অনেকে টান বল নিয়ে কনফিউজড হয়ে যাবে। সহজ, একবারে সহজ। খেয়াল করো, আমি যদি বলি এখানে M1 বড় বস্তু আছে, তার ওজন হচ্ছে M1G, তাহলে বলো তো এখানে কফি কল, এই যে কফি কল, তাহলে কফি কলের দুই পাশে টান বল কী থাকবে? সেম থাকবে, এবং সেই টান বলটা কার দিকে? কফি কলের দিকে। তাহলে খেয়াল করো এই দিক থেকে কফি কলের দিকে, এই দিক থেকে কফি কলের দিকে, এই টান বলটাকে টি নাম দিলে এটার নামও টি হবে। আচ্ছা, আবার যদি আমি এখানে আসি এই বস্তুর ক্ষেত্রে, এখানে যদি আমার দুইটা কফি কল থাকে, তাহলে কফি কল যেহেতু দুইটা, টান বল স্যার কয়টা হবে? দুইটা হবে। তাহলে আমার এই যে এইদিকে হচ্ছে আমার M1 বরের বস্তু, এইদিকে হচ্ছে আমার M2 বরের বস্তু। এবার এই বস্তুর ওজন হচ্ছে M1G, এই বস্তুর ওজন হচ্ছে আমাদের M2G। এবার যদি বলি এই কফি কলের টান বলটাকে নাম দিচ্ছি মনে করো T1, তাহলে আমাদের এই কফি কলের দিকে, কফি কলের দিকে T1, কফি কলের দিকে T1। এখানে আসো কফি কলের দিকে T2 আর এদিকে কফি কলের দিকে হচ্ছে T2। তাহলে এটা হচ্ছে টোটাল টান বলের যে ফিগার, সেই ফিগারটা। যদি তোমার পরীক্ষায় শুধু ত্বরণ জিজ্ঞেস করে তাহলে এটা তোমার আঁকার কোনো দরকার নেই, টান বল দেখানোরও কোনো দরকার নেই। যদি তোমাকে টান বল জিজ্ঞেস করে তাহলে প্রথমে ত্বরণ বের করার পর এবার তুমি টান বল বের করবা। এবার বলো এখানে এটা বের করা আর এটা বের করা, এই যে এটা আর এটার মধ্যে তো কোনো পার্থক্য নাই, যে কোনো একটা বের করলে হয়ে যাবে। সো আমি যে কোনো একটা বের করে তোমাকে দেখাচ্ছি। খেয়াল করো, যদি তুমি বলো যে ভাইয়া এখান থেকে আমি টি বের করবো, কোনো অসুবিধা নেই, ভেরি সিম্পল। তুমি চিন্তা করবা এই বস্তু, এই বস্তুটা বলো, এই বস্তুর উপর বর্তমানে কয়টা বল প্রয়োগ হচ্ছে? নিচের দিকে M1G, উপরের দিকে হচ্ছে টান বল। এখন প্রশ্ন হচ্ছে এই বস্তুটা যাচ্ছে কোন দিকে? তো আমি ধরে নিচ্ছি M1 বড়, এটা নিচের দিকে যাচ্ছে আর এটা উপরের দিকে উঠতেছে। তাহলে আমাকে বলো তো M1, এটা যেহেতু নিচের দিকে যাচ্ছে, তাহলে বলো M1G এবং টি এই দুইটার মধ্যে কে বড় বলো তো? অবশ্যই M1G বড়। তাহলে আমি কি বলতে পারি, একটা বস্তুর উপর দুইটা বল যদি দুই দিকে প্রযুক্ত হয়, বড় থেকে ছোট বিয়োগ করতে হয়, তাহলে আমি কি বলতে পারি M1G মাইনাস টি ইকুয়ালস টু M1A, বলা যায় কিনা? তাহলে আমরা বলতে পারি M1G মাইনাস টি ইকুয়ালস টু হচ্ছে M1A। তাহলে আমাদের এটা গেলে হচ্ছে আমাদের এখানকার কনসেপ্টটা, বড় মাইনাস ছোটো ইকুয়ালস টু MA। তাহলে আমার এখান থেকে টি বের করা যায়, টি মানে কত? M1G মাইনাস M2A। তাহলে এবার তুমি এই যে M1 এর মান তুমি জানো, জি এর মান মুখস্থ, M2 তুমি জানো, এ এর মান তুমি একটু আগে অলরেডি ক্যালকুলেশন করছো, মান বসা, আনসার শেষ। এবার আসো, কেউ যদি বলে যে না ভাই আমি এই সেকেন্ড বস্তু থেকে বের করবো, তাও বের করো, কোনো অসুবিধা নেই। এবার বলো এই সেকেন্ড বস্তুর ক্ষেত্রে বলো তো এই টান বল কোন দিকে? উপরের দিকে, M2G নিচের দিকে, এই বস্তুর বড় হচ্ছে M2 এবং বস্তু যাচ্ছে কোন দিকে? উপরের দিকে। তাহলে টান বল বড় নাকি M2G বড়? অবশ্যই টান বল বড়। তাহলে আমরা বলতে পারি বড় টান বল মাইনাস ছোট হচ্ছে M2G ইকুয়ালস টু M2A, কারণ এই বস্তুর ভর M2, ত্বরণ হচ্ছে A। এখান থেকে আমরা টি বের করতে পারবো M2A প্লাস M2G। এখন অনেকে বলবে ভাইয়া সেম তো হয়নি, সেম হয়নি, কথাটা ভুল। তুমি এই স্টাইলে করে ফাইনাল যে আনসারটা পাবা, এই স্টাইলে করেও ফাইনাল যে আনসারটা পাবা, দুইটা সেমই আসবে, এতে কোনো অসুবিধা নাই। এবার আসো এখানে যদি তোমাকে বলি টান বল বের করো, তাহলে আমি আগে অলরেডি ত্বরণ বের করে রাখছি। এবার কিছুই না, আমি এখানে চিন্তা করবো এই বস্তুর উপর এদিকে M1G, এদিকে হচ্ছে টি। এখন বলো এই ধরনের বস্তুর ক্ষেত্রে বস্তু কোন দিকে নামে? নিচের দিকে নামে। তাহলে কে বড় ভাইয়া? M1G বড়। তাহলে M1G মাইনাস টি ইকুয়ালস টু হচ্ছে M1A। এখান থেকে টি বের করলে আনসার শেষ। এবার আসো এখানে তো টান বল দুইটা, তাহলে আগে দেখি কে নিচে নামে। ও নামে নিচে, ও নামে উপরে, কারণ আমি ওকে ভারী ধরলাম, ওকে হালকা ধরলাম। তাহলে এবার তুমি খেয়াল করো, এই টান বল যখন T1 বের করতে যাবা, তাহলে তখন তুমি কি করবা? কে বড় বলো তো? M2G বড়। তাহলে তুমি লিখবে M2G মাইনাস T1 ইকুয়ালস টু হচ্ছে M1A, কারণ এই বস্তুর ভর হচ্ছে M।
1। এবার এদিকে যদি তুমি চিন্তা করো এদিকে কে বড়, T2 বড়, তাহলে আমরা বলতে পারি T2 মাইনাস M2G ইকুয়ালস টু হচ্ছে M2A। তাহলে এবার তুমি মান বসালে আনসার পেয়ে যাবা। এটাই ছিল ওভারঅল আমাদের কপি কলের কনসেপ্ট। তাহলে আমরা কপি কলের যে কনসেপ্টটা সেটা আমরা আশা করি তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। এবার আসো আমি আমার এখান থেকে বুঝাই দিই। এখানে আমি খুবই সংক্ষেপে এই জিনিসটা পুরোটাকে তোমাদের জন্য সহজ করে নিয়ে আসছি। হ্যাঁ, এই যে আমি যে নিয়ে আসছি সেটা তোমাকে দেখাই। এবার আসো তুমি একটা একটা আসো, আমি তোমাকে পরীক্ষায় যতভাবে প্রশ্ন আসতে পারে সবগুলো আনছি। দেখো প্রথমে তুমি ভাইয়া এখানে খেয়াল করো, আমি আর সহজে বলি। এই বস্তুর ওজন M1G, এই বস্তুর ওজন M2G, এটা নিচে নামে, এটা উপরে উঠে, টান বল উপরের দিকে, টান বল উপরের দিকে। প্রথমে আমি ত্বরণ নির্ণয় করবো। তাহলে ত্বরণ নির্ণয় করতে হলে কী করতে হবে, F net বের করতে হবে। তাহলে F net এর ক্ষেত্রে কী করবো, বড় মাইনাস ছোটো, M1G মাইনাস M2G শেষ। তুমি চাইলে কমন নিতে পারো। এবার তুমি কী বের করবা, ত্বরণ বের করবা। ত্বরণ A ইকুয়ালস টু হচ্ছে F/M। F/M মানে কি, F net ডিভাইড বাই M টোটাল। অ্যান্ড F net এর মান হচ্ছে M1 মাইনাস M2 ইন্টু G, আর M টোটাল মানে কি, এখানে টোটাল M আছে, M1 আর M2 এই দুইটা মিলে গেল। এবার হচ্ছে আমার টি নির্ণয়। তো টি যে নির্ণয় করবো আমি M1 থেকে একবার নির্ণয় করলাম, M থেকে একবার নির্ণয় করলাম। সো আমার এখানে প্রথমটার ক্ষেত্রে এখানে নিচের দিকে নামে মানে M1G বড়, তাহলে M1G মাইনাস টি ইকুয়ালস টু M1A, M1G মাইনাস টি ইকুয়ালস টু M1A। ঠিক সেমভাবে সেকেন্ডটা আমরা বলতে পারবো টি মাইনাস M2G ইকুয়ালস টু M2A। তাহলে আমাদের এখানে যে কোনো একটা করবা তুমি, কারণ এই টান বল আর এই টান বল সেম জিনিস, যে কোনো একটা করলে হবে। এবার আসো ভাইয়া পরীক্ষা যদি আমাদের এই ম্যাথটা আসে, এই ম্যাথের ক্ষেত্রে দেখো এই বস্তু নিচের দিকে নামছে, তার ভর হচ্ছে M1, এবার তার ত্বরণ হচ্ছে A, ওজন হচ্ছে M1G। এবার আমি যদি বলি ভাইয়া ত্বরণ নির্ণয় করবো, তাহলে ভেরি সিম্পল, নেট ফোর্স কত, M1G। এবার আসো ভাইয়া তাহলে আমরা ত্বরণ বের করবো, নেট ফোর্স ডিভাইড বাই টোটাল মাস। তাহলে নেট ফোর্স হচ্ছে M1G, টোটাল মাস হচ্ছে এখানে দুইটা মাস, একটা M1 আর একটা হচ্ছে M2। এবার যদি আমি বলি টান বল বের করবো, তাহলে ভেরি সিম্পল, আমাদের এই যে এখানে A নিচের দিকে, এর মানে এটা বড়, তাহলে বড় মাইনাস ছোটো ইকুয়ালস টু M A। তাহলে আমরা এখান থেকে টান বল বের করতে পারবো। এবার আসো ভাইয়া আমরা এখানে, তাহলে আমি যদি এখানে আসি ভাইয়া, তাহলে খেয়াল করো এই বস্তুর উপর আমি প্রথমে নেট ফোর্সটা বের করবো। আমি আগে দেখি এদিকে ওজন নিচের দিকে M1G, এদিকে নিচের দিকে M2G। এই বস্তুর ত্বরণ হচ্ছে নিচের দিকে, এই বস্তুর ত্বরণ হচ্ছে উপরের দিকে। ও নিচে নামছে, ও উপরে উঠছে। তো এবার যদি আমি তোমাকে প্রশ্ন করি নেট ফোর্সটা কত, তাহলে ভেরি সিম্পল, এটা M1G নিচের দিকে, এটা M2G নিচের দিকে। এখন একটা একটাকে প্রতিহত করছে বড় মাইনাস ছোটো, তাহলে বড় মাইনাস ছোটো মানে হচ্ছে M1G মাইনাস M2G। আমি M1Gকে বড় ধরে নিলাম। তাহলে এবার আসো নেট ফোর্স কীভাবে বের করবো, এই যে নেট ফোর্স অ্যাক্সিলারেশন বের করবো কীভাবে, নেট ফোর্স ডিভাইড বাই টোটাল মাস। তাহলে নেট ফোর্স হচ্ছে M1G মাইনাস M2G, আর টোটাল মাস কত, M1 প্লাস M2 প্লাস M3। এবার হচ্ছে আমরা A এর মান পেয়ে গেলাম, শেষ। এবার টান বল ঠিক সেম, দুইটা আমরা বের করতে পারবো, যে এটার ক্ষেত্রে হচ্ছে এটা বড় মাইনাস ছোটো ইকুয়ালস টু M A, এটার ক্ষেত্রে বড় মাইনাস ছোটো ইকুয়ালস টু M A, শেষ। এখন যদি তোমার এই ধরনের ম্যাথে যদি ঘর্ষণ থাকে, হ্যাঁ তোমাকে পরীক্ষায় যদি বলে দেয় এই ধরনের ম্যাথে ঘর্ষণ আছে, তাহলে আসলে সত্যিকার অর্থে ঘর্ষণ থাকলে তখন ত্বরণ বের করার সময় একটু মানটা চেঞ্জ হবে, কিন্তু টান বল বের করার কনসেপ্ট আগের মতো, মানে হুবহু আগের মতো। খালি প্রশ্ন হচ্ছে আগের বার তুমি ত্বরণ যা পাইছো এবার তা পাও নাই, তো এর জায়গায় মানটা নতুনটা হবে আর কি। সো আমাদের এই জায়গায় একটু খেয়াল করে দেখো, তখন কি হচ্ছে, কিছুই না, এখানে যেহেতু একটা এক্সট্রা করে ঘর্ষণ বল আছে, ওই ঘর্ষণ বলের কারণে এখানে আমাদের M1G মাইনাস F হচ্ছে, আর কিছু না, বাকিটা সেম। এখানেও সেম, এখানে M1G, এখানে M2G, আর ঘর্ষণ বল কাজ করতেছে F। তাহলে আমার এখানে M1, এই যে M1G মাইনাস M2G মাইনাস F হচ্ছে, এতটুকুই। এবার একটা জিনিস একটু মনে রাখবা, এই যে আমাদের এই ধরনের কপিকল যেটা ছিল, হ্যাঁ এই ধরনের কপিকল যেটা ছিল, এক্ষেত্রে উপরের দিকে একটা টানবল কাজ করে T, এদিকে একটা টানবল কাজ করে কি, দুইটা মিলে কত হলো 2T। তাহলে এই যে আমার কপিকলটা আছে, এই কপিকলটার উপর যে পরিমাণ ওজন কাজ করে, ক্রিয়া প্রতিক্রিয়া যেহেতু সমান, তাহলে সেক্ষেত্রে এই যে টি এর টি মিলে 2T, এই 2T এর W কি সমান। তো মনে রাখবা কখনো যদি পরীক্ষা প্রশ্ন করে এরকম কপিকলের উপর কার্যকর ওজন কত, তোমাকে টান বল বের করতে না বলে বললো যে কপিকলের কার্যকর ওজন কত, অনেকে কনফিউজড হয়ে যাবে। ভেরি সিম্পল, টান বল বের করতে পারলে কার্যকর ওজন হচ্ছে 2 ইন্টু টান বল, এর মানে W ইকুয়ালস টু 2T, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। আশা করি বুঝতে পারছি। এবার আসো ভাইয়া আমরা প্রায় শেষ মুহূর্তে চলে যাচ্ছি। এবার আসো দড়ি দিয়ে বাঁধা বস্তু, এই জায়গায় আমরা অনেকে কনফিউজড হয়ে যাই। দেখো এখান থেকে আমি কোনো একটা বস্তুকে, এখান থেকে কোনো একটা বস্তুকে আমরা ঝুলিয়ে রাখলাম, যে আমাদের এখানে একটা অবস্থান আছে, এই অবস্থান থেকে কোনো একটা বস্তুকে আমি ঝুলিয়ে রাখলাম। তাহলে এই বস্তুকে যদি আমি ঝুলিয়ে রাখি, M বড় বস্তু, তার ওজন হচ্ছে mg, আর যেহেতু আমি নিচের দিকে ঝুলিয়ে রাখলাম, উপরের দিকে সুতরাং এটা টান বল কাজ করবে T। তাহলে যেহেতু এটা ঝুলানো আছে, মানে উপরেও যাচ্ছে না নিচেও যাচ্ছে না, এর মানে T আর mg কেমন হবে, সমান হবে। তাহলে মনে রাখবা কোনো একটা বস্তুকে সুতা দিয়ে ঝুলিয়ে রাখলে সুতার টান বল হচ্ছে mg এর সমান। আচ্ছা, এবার আমরা অনেকে এটা নিয়ে কনফিউজড হয়ে যাই, বস্তু যদি সমবেগে ঊর্ধ্বগামী বা নিম্নগামী হয়। আমি বললাম যে কোনো একটা বস্তুকে সুতা দিয়ে টেনে আমি উপর দিকে তুলছি সমবেগে,
এখন অনেকে মনে করে নিশ্চয়ই আমি যেহেতু উপরের দিকে সমবেগে তুলছি নিশ্চয়ই উপর দিকে বলের মানটা বেশি, না, উপরের দিকে বলের মান বেশি হলে সেক্ষেত্রে সমত্বরণে উঠবে। স্যার একটু ব্যাপারটা ক্লিয়ার করি। আমি ধরে নিচ্ছি এই যে এটার ওজন হচ্ছে mg আর উপরের দিকে টান বল হচ্ছে t। এখন আমি যদি এই বস্তুটাকে সমবেগে উপরের দিকে তুলি বা সমবেগে নিচের দিকে নামাই, তাহলে সেক্ষেত্রে টান বল হচ্ছে t = mg হবে। কেন? কারণ আমরা জানি সমবেগের ত্বরণের মান কত, 0। তাহলে আমি যদি বলি t আর mg কে বড় আমি জানি না, যে কোনো একজনকে বড় ধরলাম, t - mg = হচ্ছে ma, m মান হচ্ছে m, a মান হচ্ছে 0, এর মানে এটা 0 হয়ে গেল। এখান থেকে আমরা পেলাম t = mg। এর মানে সোজা কথা, বস্তু ঝুলে রাখলাম, টান বল mg, সমবেগে উপরে তুলছি, সমবেগে নিচে নামাচ্ছি, টান বল mg। এটা মুখস্থ রাখতে হবে। এবার আসো, আমি যদি সমবেগে না গিয়ে সমত্বরণে যাই, যেমন লিফট আমাদের সমত্বরণের উপরের দিকে যায়, তাহলে সেক্ষেত্রে এই ত্বরণে যদি ঊর্ধ্বগামী হয় আর তাহলে এই ত্বরণে নিম্নগামী হয়, তাহলে ইজি। মনে করো এই বস্তুটার ওজন হচ্ছে mg, উপরের দিকে শুধু টান বল হচ্ছে t। এখন এই বস্তুটা সমত্বরণে ঊর্ধ্বগামী, তাহলে বলো t আর mg এর মধ্যে কে বড়? অবশ্যই আমাদের t বড়। তাহলে আমরা বলতে পারি বড় মাইনাস ছোট = ma। এখান থেকে t বের করলাম, t = m × g + a। ঠিক সেমভাবে আমরা এখান থেকে বলতে পারবো যে আমাদের এই বস্তুটা ওজন নিচের দিকে, টান বল উপর দিকে, বস্তু এই ত্বরণে মনে করো নিচের দিকে নামছে, অথবা লিফট নিচের দিকে নামছে, তাহলে সেক্ষেত্রে লিফটের দড়ির উপর টান বল কত? তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি এখানে আমাদের ত্বরণ যেহেতু নিচের দিকে, mg বড়, তাহলে mg > t। তাহলে আমরা বলতে পারবো বড় মাইনাস ছোট মানে mg - t = ma। তাহলে t = mg - ma বলা যায়, t = m × g - a। তাহলে এটা হচ্ছে আমাদের একেবারে বেসিক কথাবার্তা। এবার আসো আমরা আরেকটা অতীব গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে কথা বলবো। হ্যাঁ, একটু সবাই মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। আমাকে বলা হচ্ছে কিছুক্ষণ বল প্রয়োগ করার পর বলের ক্রিয়া বন্ধ করলে, একটু ভালো করে খেয়াল করো। আমরা নিউটনের সূত্র জানি F = কি ভাইয়া? আমরা নিউটনের সূত্র জানি F = ma। এর মানে তুমি যদি বল প্রয়োগ করো, এর মানে বস্তুর মধ্যে এটা কী সৃষ্টি হবে বলো তো? F = ma। আমি যত বেশি বল প্রয়োগ করব, ভর যেহেতু কনস্ট্যান্ট, তত বেশি বস্তুর মধ্যে ত্বরণ ডেভেলপড হবে। এখন যদি আমি কোনো বল প্রয়োগ না করি, এর মানে F এর মান 0 হয়, তাহলে আমার বস্তুর ত্বরণের মান 0। আর ত্বরণের মান 0 মান হচ্ছে বস্তু কোন বেগে চলে? সমবেগে চলে। তাহলে একটু খেয়াল করে দেখো, ত্বরণের মান 0 মানে কিন্তু দুইটা জিনিস, একটা হচ্ছে হয় বস্তু স্থির থাকবে অথবা সমবেগে চলবে। যদি আদিবেগ থাকে তাহলে সমবেগে চলবে, আদিবেগ না থাকলে সমবেগে চলবে না। এখন আমাদের এখানে একটু ঘটনা খেয়াল করো। আমরা বললাম যে এই কোনো একটা বস্তু, এম্বরের কোনো একটা বস্তু আছে, তার উপর আমি F পরিমাণ বল প্রয়োগ করলাম, এখান থেকে এই পর্যন্ত, এতটুকু পর্যন্ত বল প্রয়োগ করলাম। এরপর আমি বললাম যে এরকম ম্যাথ তোমরা পাইছো যে কিছুক্ষণ পর্যন্ত বল প্রয়োগ করার পর বলের ক্রিয়া বন্ধ করে দিলাম, আর কোনো বল প্রয়োগ করলাম না। এর মানে আর কোনো বল প্রয়োগ করলাম না। তাহলে ঘটনা কি ঘটে? তুমি যেহেতু এ থেকে বি পর্যন্ত বল প্রয়োগ করছো, তাহলে বস্তুটা কোন ত্বরণে যাবে? সমত্বরণে যাবে। এবং সেই সমত্বরণের মান তুমি বের করতে পারবা কিভাবে? আমরা জানি F = ma, a = f/m। তাহলে আমরা সমত্বরণের মানটা বের করতে পারবো a = f/m। তাহলে a = f/m দিয়ে আমরা সমত্বরণের মানটা বের করতে পারবো। এবার এই অংশটা যাবে কিভাবে? সমবেগে। এখন প্রশ্ন হচ্ছে ভাই এই অংশ যে সমবেগে যাবে সেই বেগের মানটা কত? ভেরি সিম্পল। তোমার প্রথমে বস্তু ছিল স্থির, তুমি বল প্রয়োগ করার কারণে বস্তু ত্বরণ প্রাপ্ত হয়েছে, সমত্বরণ মানে সময়ের সাথে বেগের মান বাড়বে। তাহলে খেয়াল করো, বস্তু স্থির, বেগের মান বাড়ছে, বেগের মান বাড়তেই আছে। বাড়তে একটা নির্দিষ্ট পর্যায়ে যাওয়ার পর আর আমি বল প্রয়োগ করলাম না, এর মানে 0 থেকে বেগের মান বাড়তে এতটুকু আসলো, বল প্রয়োগ বন্ধ করে দিলাম, বেগের মান আর বাড়বেও না কমবেও না, সমবেগে চলতে থাকবে। এর মানে আমি বলতে পারি এই অতটুকু অংশের মধ্যে প্রথম অংশের যে শেষ বেগ, এটাই হচ্ছে আমার দ্বিতীয় অংশের জন্য কি ভাইয়া? সমবেগ। তাহলে আমাকে যে কাজটা করতে হবে, এতটুকু অংশের শেষ বেগ মানে হচ্ছে এটা সমবেগ। তাহলে তোমাকে এই সমবেগের মানটা যদি বের করতে চাও, তাহলে প্রথম অংশের শেষ বেগটা তোমাকে বের করতে হবে। তাহলে আমাদের ভি থেকে সি অংশ সে সমবেগে যাবে, আর ভি থেকে সিতে সমবেগের মান হবে এ থেকে বিতে শেষ বেগ, সেই কথাটা আমরা লিখে দিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম কনসেপ্ট। এবার তোমরা গোলায় ফেলো যার সাথে, সেটা হচ্ছে এটা। ঠিক সেম মেতে যদি ঘর্ষণ থাকে তাহলে কিন্তু ঘটনা এরকম হয় না। কারণ সেম মেতে যদি ঘর্ষণ থাকে, এখানে কি হয়েছিল? প্রথমে সমত্বরণে গেছে, ভালো কথা, ঘর্ষণ থাকলে সমত্বরণে যাবে, তবে এখানে সম্পূর্ণ বল কাজে লাগছে, ঘর্ষণ থাকলে কিন্তু কিছুটা নষ্ট হবে। আবার এখানে যখন আমি বললাম যে বল প্রয়োগ তুলে দিলাম, তখন এখানে আর কোনো বল নাই, এর মানে সে সমবেগে যাবে। কিন্তু ঘর্ষণ যদি থাকে তাহলে কিন্তু তুমি যখন আর বল প্রয়োগ করছো না, তখন তুমি বল প্রয়োগ করছো না, কিন্তু ঘর্ষণ বল তো আছে, ফলাফল সেখানে একটা বল থেকেই যাবে। তাহলে ঘটনা কি ঘটে দেখো, আমি যদি এটা একটু তোমাদের ক্লিয়ার করতে চাই, তোমরা একটু দেখো ভাইয়া এদিকে। আমাদের এখানে এই বস্তুর উপর আমি F পরিমাণ বল প্রয়োগ করলাম, এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমি এটা বল প্রয়োগ করলাম। এরপর আমার বলের ক্রিয়া বন্ধ করে দিলাম, এর মানে F = 0। এরপর বস্তুটা আর কত দূর যাবে বা কোথায় গিয়ে থেমে যাবে এরকম জিজ্ঞেস করলো। আগেরবার কি হইতো? বস্তুর বেগ আস্তে আস্তে বাড়লো, এরপর সমবেগে আজীবন চলতে থাকবে, এর মানে কখনো থামবে না। এবার কি হচ্ছে? আমি একটা বল প্রয়োগ করলাম,
আমার বলের বিপরীতে একটা ঘর্ষণ বল আছে, কোনো অসুবিধা নেই, নিশ্চয়ই আমি ঘর্ষণ বল থেকে বেশি বল প্রয়োগ করতেছি, অতএব আমি যাচ্ছি সামনের দিকে। এখন আমি যখন সামনের দিকে যাচ্ছি, এতটুকু পর্যন্ত যাওয়ার পর আমি আর বল প্রয়োগ করছি না। আমি যখন বল প্রয়োগ করব না, আমি বল প্রয়োগ না করলেও ঘর্ষণ বল কিন্তু থেমে নাই। ফলাফল আমরা জানি বল প্রয়োগ না করলে বস্তু সমবেগে যায়, কিন্তু আসলে তুমি বল প্রয়োগ না করলেও এখানে কিন্তু একটা বল থেকে যায়, সেই বলটা হচ্ছে ঘর্ষণ বল। এবং মজার ব্যাপার, এই ঘর্ষণ বলটা কিন্তু গতির বিপরীত দিকে। এর মানে এই ঘর্ষণ বলের কারণে বস্তুর ত্বরণ হবে না, উল্টা বস্তুর মন্দন হবে। এর মানে ব্যাপারটা এরকম হবে, প্রথমে বস্তুর বেগ আস্তে আস্তে বাড়লো, এরপর আমি বল সরাই দিলাম, শুধু ঘর্ষণ বল সেটা বস্তুকে বাধা দেয়, ফলাফল বস্তু আস্তে আস্তে থেমে যাবে। এই ধরনের মেয়েতে প্রশ্ন করে বস্তু কত দূরে গিয়ে থামবে, তাহলে আমরা সহজে বলতে পারি। তাহলে আমি যদি তোমাকে প্রশ্ন করি, এই প্রথম অংশের সমত্বরণ আর দ্বিতীয় অংশটা কীভাবে চলে, সমমন্দন। প্রথম অংশের সমত্বরণের মান কেমনে বের করবা, আমরা জানি A = F/m। এখানে কিন্তু F মানে কিন্তু F না, এ ডান দিকে হচ্ছে ক্যাপিটাল F, বাম দিকে হচ্ছে স্মল f, তাহলে লব্ধি বলের মান কত, F - F। তাহলে আমাদের A = F - F/m এভাবে করতে হবে। আর যদি তোমাকে বলে এই জায়গায় সমবন্ধন, এই সমবন্ধনের মান আমরা বের করতে গিয়ে কনফিউজড হয়ে যাই। ভেরি সিম্পল, আমরা A = F/m বলতে পারি। এখন F মানে কি, এখানে ঘর্ষণ বল, এবং ঘর্ষণ বল যেহেতু বিপরীত দিকে, ওই কারণে আমরা সামনে একটা মাইনাস দিলাম, তাহলে F/m। তাহলে আমাদের এখানে A এর মানটা নেগেটিভ আসবে, কারণ বস্তুর মধ্যে মন্দনের সৃষ্টি হবে এবং একসময় বস্তু থেমে যাবে। আশা করি বুঝতে পেরেছি। এবার আসো ভাইয়া, আমরা মহাকর্ষ বল নিয়ে কথা বলি। এটা সিম্পল একটা জিনিস, এখান থেকে ছোটোখাটো মাঝে মাঝে ম্যাথ আসতে পারে। মহাকর্ষ বল হচ্ছে M1 বড় একটা বস্তু আছে, M2 বড় বস্তু আছে, দুইটা বস্তুর যদি আমরা দূরত্ব হিসাব করি, তাদের কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব হচ্ছে ডি। আবারও বলছি, দূরত্বটা কিন্তু কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব, হ্যাঁ। তো কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব যদি ডি হয়, তাহলে F = G × M1 M2 / d²। তো আমরা এই জায়গায় জানি জিটাকে আমরা কি বলি বলতো, সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। জিকে কিন্তু আমরা শুধু মহাকর্ষীয় ধ্রুবক বলি না, সার্বজনীন বলি। সার্বজনীন কেন বলি, কারণ তুমি আকাশে পাতালে যেখানে নিয়ে যাও, শীতকালে, বর্ষাকালে, গ্রীষ্মকালে যেখানে নিয়ে যাও, জি এর মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে তুমি আসলে এই যে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, এটা এমন একটা ধ্রুবক যেটা কখনোই কোনো সিচুয়েশনে পরিবর্তন হয় না। ওই কারণে এটাকে বলা হয় সার্বজনীন। সার্বজনীন মানে অলওয়েজ সেম, সবসময় সেম, ইউনিভার্সাল, ফুল ইউনিভার্সে সেম। তাহলে আমাদের সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবকের মান G = 6.673 × 10⁻11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। এটা মুখস্থ রাখতে হবে। আর প্যারালাল তোমাকে আরও কিছু তথ্য এখানে মুখস্থ রাখতে হবে। একটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, যেটা হচ্ছে আমার 6400 কিলোমিটার, 6.4 × 10⁻6 মিটারও বলা যায়। আর একটা হচ্ছে পৃথিবীর ভর 6 × 10⁻24 কেজি। তবে তোমাকে এটা মাথায় রাখতে হবে, যদি আমাদের এমসিকিউতে পৃথিবীর ব্যাসার্ধ জিজ্ঞেস করে, তাহলে তুমি দেখবে অপশনে এটা আছে কিনা, যেহেতু তোমার বইতে এটা লেখা আছে। যদি অপশনে 6370 কিলোমিটার থাকে, এটা দেখাবা, অন্য ক্ষেত্রে তুমি 6400 দেখাইতে পারবো, কোনো অসুবিধা নেই। তাহলে এটা গেল হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র। এবার আসো আমরা অভিকর্ষজ ত্বরণ নিয়ে আমরা একটু করে কথা বলি। তাহলে একটু খেয়াল করে দেখো, অভিকর্ষজ ত্বরণ নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে দেখো প্রথমত আসো অভিকর্ষ ত্বরণ আমরা কীভাবে বের করি। এটা মনে করো হচ্ছে আমাদের পৃথিবী, এই পৃথিবীর ব্যাসার্ধটাকে আমি নাম দিলাম হচ্ছে আর, আমাদের পৃথিবীর যে ভর সেটাকে আমি নাম দিলাম ক্যাপিটাল M। তাহলে আমাদের পৃথিবীর পৃষ্ঠের যে অভিকর্ষ ত্বরণ সেটা হচ্ছে G = Gm / r²। এটা আমরা খুব ভালো করে জানি। কিন্তু মজার ব্যাপার একটা তোমাদেরকে বলে রাখি, এই যে আমার সূত্র, এই সূত্রের মধ্যে G মানে সার্বজনীন সবার জন্য, M মানে কি, ভর। কার ভর? উত্তর হচ্ছে, লিখে রাখবো একটু, এখানে আমি মনে লিখে দিই নেই, এখানে এটা হচ্ছে গ্রহের ভর, পৃথিবীর ভর না কিন্তু, গ্রহের ভর। আরটা কি, ব্যাসার্ধ। কার ব্যাসার্ধ? গ্রহের ব্যাসার্ধ। এর মানে ব্যাপারটা হচ্ছে এমন, আমি পৃথিবী তো একটা গ্রহ, পৃথিবী নামক গ্রহের জন্য যদি পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ বের করি, তখন এটা পৃথিবীর ভর, তখন এটা পৃথিবীর ব্যাসার্ধ। কিন্তু তুমি যদি মঙ্গল গ্রহের জন্য যদি মঙ্গল গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ বের করতে যাও, তখন কিন্তু এই M মানে মঙ্গলের ভর, আর মানে হচ্ছে মঙ্গলের ব্যাসার্ধ। তুমি যদি বৃহস্পতির জন্য বের করতে যাও, M মানে বৃহস্পতির ভর, আর মানে বৃহস্পতির ব্যাসার্ধ। এখন অনেকে প্রশ্ন করে, ভাই অন্য গ্রহ দিলে কি আমি পারবো? হ্যাঁ, অন্য গ্রহ দিলে তোমাকে তথ্য দেওয়া থাকবে ওই গ্রহ সম্পর্কে, মানে তুমি মুখস্থ রাখা লাগবে না, তুমি শুধু পৃথিবীটা মুখস্থ রাখবা। তাহলে এটা মুখস্থ রাখবা, যে কোনো গ্রহের পৃষ্ঠে, আমরা পৃথিবীর পৃষ্ঠে হলে G = Gm/r², আমরা যদি পৃথিবী নিয়ে কথা বলি। কিন্তু এর বাইরে আমি এটাও বলে দিচ্ছি, পৃথিবী না হয়ে অন্য যে কোনো গ্রহ হতে পারে, তখনও G = Gm/r²। তবে তথ্যগুলো হচ্ছে অন্য গ্রহের জন্য, তবে এই জিটা সার্বজনীন, সবার জন্য সেম। এখান থেকে আমি বজ্রগুণন করলে বলতে পারি Gm = Gr²। এটা আমরা চাইলে কোথাও ব্যবহার করতে পারবো, যেখানে G মান হচ্ছে পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ। এবার আসো পৃথিবী পৃষ্ঠ, এটা মনে করো পৃথিবী, তুমি পৃথিবী থেকে H পরিমাণ উপরে এই বিন্দুতে
অভিকর্ষ ত্বরণ বের করতে যাচ্ছ, তাহলে সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে তুমি বলতে পারবা জি প্রাইম ইকুয়ালস টু জি এম বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। এটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায়। এখন তোমাকে অনেক সময় পরীক্ষায় এরকম বলে দেয়, যেমন দেখো তুমি এই যে জিএম, এই জিএম এর জায়গায় তুমি চাইলে জি আর স্কয়ার বসাতে পারবো, যেটা আমরা এখান থেকে পাইছিলাম। এখন অনেক সময় অনেকে কনফিউজ হয়ে যায় কখন আমরা বসাবো কখন বসাবো না। ভেরি সিম্পল, তোমাকে যদি পৃথিবীর পৃষ্ঠে জি বলে দে, আবারও বলছি পৃথিবীর পৃষ্ঠের জি যদি বলে দে, পৃথিবীর পৃষ্ঠের জি বলে দিল একটা নির্দিষ্ট উচ্চতায় জি এর মান আমার লাগবে, তখন আমি এটা করতে পারবো, এই যে জি আর স্কেল লিখতে পারবো। আর হচ্ছে আমাদের যদি আমাদের এমনিতে জিজ্ঞেস করে, এমনিতে হচ্ছে আমাদের পাহাড় যে কোনো উচ্চতায়, সেক্ষেত্রে আমরা জি ইকুয়ালস টু জি এম বার প্লাস এইচ হোল স্কয়ার বসাতে পারবো। অথবা অনেক সময় আমরা বলি যদি তোমাকে পৃথিবীর ভরটা দিয়ে দেয় তাহলে তুমি এটা ব্যবহার করবা, পৃথিবীর পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ দেওয়া থাকলে এটা ব্যবহার করবা, কোনো অসুবিধা নেই। তবে এটার বদলে এটা ব্যবহার করে ম্যাথ করলেও কোনো অসুবিধা হয় না, দুইটার ক্ষেত্রে প্রায় সিমিলার আনসার আসে। এটা হচ্ছে এইচ পরিমাণ উচ্চতায়। এবার আসো আমাদের অভিকর্ষ ত্বরণ রিলেটেড কিছু ম্যাথ খেয়াল করো। প্রথমত হচ্ছে দুইটি গ্রহের পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের তুলনা, এটা চট্টগ্রাম বোর্ড 2024 সালে আসছিল, যে দুইটি গ্রহের তুলনা। একটু ভাইয়া তোমাকে ক্লিয়ার করি, আমি একটু আগে তোমাকে বলেছিলাম যে জি ইকুয়ালস টু জি এম বার স্কয়ারের মধ্যে এটা হচ্ছে আসলে যে কোনো গ্রহের পৃষ্ঠের গ্রহের পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ। এটা আমার একটা গ্রহ, তার নাম এ, এটা একটা গ্রহ, তার নাম হচ্ছে বি। এই গ্রহের ব্যাসার্ধ আর এ, এই গ্রহের বর হচ্ছে এম এ, এই গ্রহের ব্যাসার্ধ আর বি, বর হচ্ছে এম বি। এই গ্রহের পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণকে নাম দিলাম জি এ, আর আমরা এটার নাম দিলাম হচ্ছে জিভি। এখন পরীক্ষায় কী দেওয়া থাকবে, পরীক্ষায় তোমাকে যে জিনিসটা দেওয়া থাকবে সাধারণত এই ধরনের ম্যাথগুলোতে তোমাকে আসলে একটা গ্রহের অভিকর্ষ ত্বরণ দেওয়া থাকবে, আরেকটা বের করতে বলবে। যেমন মনে করো পৃথিবীর পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে, মঙ্গলের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ তোমাকে বের করতে বললো। এখন সেটার জন্য তোমাকে আরেকটা তথ্য দেওয়া থাকবে, সেটা হচ্ছে এই যে দুইটা গ্রহ, প্রথম গ্রহ আর দ্বিতীয় গ্রহ, এই দুইটা গ্রহের যে ব্যাসার্ধ, এই দুইটা ব্যাসার্ধ সরাসরি না দেওয়া থেকে ম্যাথগুলোতে ব্যাসার্ধের অনুপাত দেওয়া থাকে, মানে আর এ ডিভাইড বাই আর বি এর মান দেওয়া থাকে, এম এ ডিভাইড বাই এম বি এর মান দেওয়া থাকে, মানে এরকম এই অনুপাতগুলো পরীক্ষায় দেওয়া থাকে। তাহলে সেখান থেকে তোমাকে যে কাজটা করতে হয়, ভর এবং ব্যাসার্ধের অনুপাত থেকে ওইটা বের করতে হয়। তাহলে তুমি এই ধরনের ম্যাথে কী করবা, প্রথম গ্রহের জন্য সূত্র করলা জি এম বাই আর স্কয়ার, দ্বিতীয় গ্রহের জন্য সূত্র করলা জি এম বাই আর স্কয়ার, এরপর একটাকে আরেকটা দ্বারা ভাগ করে দিবা। কেন ভাগ করছো, ভাগ করছি তার রিজন হচ্ছে আমার এখানে যে ডেটাগুলো দেওয়া আছে এগুলো ভাগ আকারে দেওয়া আছে, মানে এম এ কে এম বি দ্বারা ভাগ করলে তার মানে আমি জানি। তো ওই কারণে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ভাগ করে ফেলবো। কাকে কী দ্বারা ভাগ করবো তোমার ইচ্ছা, তো এ কে বি দ্বারা বা বি কে এ দ্বারা ভাগ করতে পারো। তো আমরা সাধারণত বলি যেটা অজানা সেটা উপরে থাকলে তোমার ক্যালকুলেশন ইজি হয়। তাহলে আমি মনে করো জি এ এর মান জানি, আমি জি বি বের করবো, আমি জি বিকে জি এ দ্বারা ভাগ করলাম, তো ভাগ করলে জি জি কাটাকাটি, আর এদিকে হবে কীরকম এম বি বাই এম এ, আর এটা উপরে উঠে যাবে, আরবিটা নিচে নামবে যেহেতু ভগ্নাংশে আছে। তাহলে এই এম বি বাই এম এর মানটা আমরা বসাই দিব, আর এ বাই আর বি এর মানটা বসাই দিব। বসাই দিলে আমরা কীরকম পাবো দেখো, আমরা পাবো জিবি ডিভাইড বাই জি এ সমান এখান থেকে সামথিং একটা ভ্যালু পাবো। এর মানে আমরা বলতে পারবো জিবি সমান সামথিং ইন্টু জি এ, জি এর মান তো আমরা জানি, মান বসাও ইন্টু সামথিংয়ের সাথে গুণ করো, তুমি এখানকার জি এর মানটা পেয়ে যাবে। দ্যাটস ইট। তাহলে এটা গেল একটা গ্রহের জি দেওয়া থাকলে আর একটা গ্রহের জি নির্ণয়। এবার আসো এই রিলেটেড আরেকটা প্রশ্ন পরীক্ষা আসতে পারে, সেটা হচ্ছে কোনো একটা পাহাড়ের উচ্চতা কীভাবে নির্ণয় করতে হয়। তাহলে পাহাড়ের উচ্চতা নির্ণয়, আসলে আমরা পাহাড়ের উচ্চতা নির্ণয় করি। এখন মনে করি এটা হচ্ছে আমাদের পৃথিবী, এটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ, এই যে আমরা এটা পৃথিবীর পৃষ্ঠে এটা পাহাড় আছে। এখন আমাকে বলা হলো এই পাহাড়ের উচ্চতা আমি ধরে নিলাম এইচ। এখন আমাকে বলবে এই পাহাড়ের উচ্চতাটা কত তুমি নির্ণয় করো। তবে পাহাড়ের উচ্চতা নির্ণয় করার জন্য তোমাকে কিছুই বলা থাকবে না, তোমাকে সরাসরি পাহাড়ের উচ্চতা নির্ণয় করার জন্য পাহাড়ের পাদদেশে অভিকর্ষ ত্বরণ, পাহাড়ের শীর্ষদেশে অভিকর্ষ ত্বরণ বলা থাকবে। মানে লাইক এরকম পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ এত, এভারেস্টের উপরে অভিকর্ষ ত্বরণ এত। তাহলে একটা গেছে হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ মানে পাহাড়ের নিচে, আর এভারেস্টের চূড়ায় মানে হচ্ছে ওই এভারেস্ট শৃঙ্গের আমাদের উপরে জি এর মান দেওয়া আছে, ওইটাকে নাম দিলাম জি প্রাইম। এখন তোমাকে যে কাজটা করতে বলবে পাহাড়ের উচ্চতা কত, তো ভেরি সিম্পল, একটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠে জি ইকুয়ালস টু জি এম বা আর স্কয়ার, আর একটা হচ্ছে পাহাড়ের উপরে জি প্রাইম ইকুয়ালস টু জি এম বা আর প্লাস এইচ হোল স্কয়ার। এবার একটাকে আরেকটা দ্বারা ভাগ করো, কাজ শেষ। তো আমি একটাকে যদি আরেকটা দ্বারা ভাগ করি, জি কে জি প্রাইম দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি জি এম কাটাকাটি আর প্লাস এইচ ডিভাইড বাই আর হোল স্কয়ার। এটাকে আমরা চাইলে লিখতে পারি এই যে স্কোয়ারটা অপোজিটে পাঠালাম, রুট হয়ে গেল, আর এদিকে আর বাই আর মান হচ্ছে 1, এইচ বাই আর মান হচ্ছে এইচ বাই আর। তো আমার লাগবে হচ্ছে মেনলি এইচ এর মান, তাহলে আমি এইচ বাই আর এর মান বললাম, 1টাকে অপোজিটে পাঠিয়ে দিলাম, আর 8টাকে অপোজিটে পাঠালে গুণ হবে। তাহলে আমাদের ফাইনালি এই জি এর মান দেওয়া আছে, জি প্রাইম দেওয়া আছে, আর এর মান আমাদের দেওয়া আছে, এইচ এর মান তুমি ইজিলি পেয়ে যাবা। সো এটা আহামরি কোনো জিনিস না, কনসেপ্টটা জেনে রাখবা, তাহলে এই ধরনের ম্যাথ তুমি করতে পারবা। এবার আসো পৃথিবীর পৃষ্ঠে বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণ জি নির্ণয়।
এটা হচ্ছে আমাদের এমসিকিউর জন্য, একটু মাথায় রাখবা। আমাদের পৃথিবীটা কিন্তু গোল না, আমরা যে জি এর মান 9.8 বলি, এটা হচ্ছে পৃথিবীটাকে গোল চিন্তা করে বলি, অ্যাভারেজ ভ্যালু। কিন্তু আমার পৃথিবীটা হচ্ছে একটু চ্যাপ্টা টাইপের। তাহলে সেক্ষেত্রে কেমন হবে যে এই দিকের যে মানটা, পৃথিবী হচ্ছে এই যে এই অক্ষটাকে কেন্দ্র করে পৃথিবী ঘুরে, এটাকে আমরা বলি মেরু রেখা, আর এটার নাম হচ্ছে বিষুব রেখা। এখন এই বিষুব রেখা বরাবর পৃথিবীর ব্যাসার্ধ দেখো সবচেয়ে বেশি। আমরা পৃথিবীকে গোল ধরি, ওই কারণে আমরা বলতে পারি জি ইকুয়ালস টু জি এম বাই আর স্কোয়ার। এই আর মানে পৃথিবীর ব্যাসার্ধ, কিন্তু পৃথিবী তো গোল না, তখন আমরা বলতে পারি জি ইজ প্রপোর্শনাল টু 1 বাই আর স্কোয়ার। তাহলে খেয়াল করো তো আর এর সাথে জি এর সম্পর্ক কেমন, ব্যস্তানুপাতিক। তাহলে যেখানে আর এর মান বেশি সেখানে জি এর মান কম, যেখানে আর এর মান কম সেখানে জি এর মান বেশি। এখন বিষুব অঞ্চলে তুমি দেখতেই পাচ্ছ, বিষুব, এটা হচ্ছে বিষুব অঞ্চল, বিষুব অঞ্চলে আর এর মান কি বেশি, আর এর মান ম্যাক্স, ওই কারণে জি এর মান মিন। একইভাবে মেরু অঞ্চলে আর এর মান হচ্ছে মিনিমাম, জি এর মান ম্যাক্সিমাম। এবং যেহেতু এই দুই দিকে জি এর মান একটা ম্যাক্সিমাম একটা মিনিমাম, আমরা অ্যাপ্লাই করার সময় নিয়ে হচ্ছে কোনটা, মাঝখানে এই 0 ডিগ্রি আর 90 ডিগ্রির মাঝখানে 45 ডিগ্রি অক্ষাংশ, এখানে জি এর মানকে আমরা আদর্শ মান হিসেবে ধরে নিই। এবং তোমাকে এই মানগুলো মুখস্থ রাখতে হবে। বিষুব অঞ্চলে আর এর মান ম্যাক্স, জি এর মান মিন, এবং জি এর মান যে মিনিমাম মানটা সেটা হচ্ছে 9.78039। একইভাবে মেরু অঞ্চলে আর এর মানটা হচ্ছে জি ম্যাক্স, সেটা হচ্ছে 9.83217। একইভাবে আমাদের আদর্শ মান হচ্ছে 45 ডিগ্রি অক্ষাংশে, জি এর মান হচ্ছে 9.80665। আর আরেকটা যেটাকে আমরা 9.81 বলতে পারি। আর আরেকটা এমসিকিউর জন্য মুখস্থ রাখবা, সেটা হচ্ছে আমাদের ক্রান্তীয় অঞ্চলে। ক্রান্তীয় অঞ্চলে আমাদের জি এর মানটা হচ্ছে 9.78918 ms ইনভার্স 2। তাহলে তোমাকে যে কাজটা করতে হবে, এই মানগুলো এমসিকিউর জন্য পুরো ডিজিটটা একটু মুখস্থ রাখতে হবে। এবার আসো আমাদের লাস্ট, এবং আমরা একটু বলে রাখি, সেটা হচ্ছে আমাদের এবারের কনসেপ্ট একটু খেয়াল করো, ভরবেগের সংরক্ষণশীলতা নীতি। তাহলে আমরা একেবারে লাস্ট কনসেপ্টে চলে আসছি, ভরবেগের সংরক্ষণশীলতা নীতি আর সংঘর্ষ পড়াবো একটু পরে। তাহলে ভরবেগের সংরক্ষণশীলতা নীতির মধ্যে আসি। প্রথমত আসি আমাদের এখানে একটু ব্যাপারটা একটু খেয়াল করে দেখো, আমাদের ভরবেগের সংরক্ষণশীলতা মানে কি, কোনো একটা সংঘর্ষ হওয়ার আগে ভরবেগ আর পরে ভরবেগ কী হবে, সমান হবে। এখন একটু খেয়াল করো, আমার এখানে M1 বড় বস্তু এদিকে যাচ্ছে U1 বেগে, M2 বড় বস্তু এদিকে যাচ্ছে U2 বেগে। আমি বললাম তাদের মধ্যে সংঘর্ষ হলো, সংঘর্ষের পর দুইটা বস্তু আলাদা আলাদা যাচ্ছে। তো তাহলে আমরা বলতে পারি এটা পড়বে M1 U1, M2 U2, M1 B1, M2 B2, আগে পরে দুইটা ইকুয়াল, শেষ। এটা হচ্ছে আমাদের প্রথমটা। এবার যদি আমরা বলি যে না, সংঘর্ষের পর বস্তু দুইটা মিলিত হয়ে গেছে, তাহলে আমরা এরকম বলতে পারি ভাইয়া, তাহলে M1 U1 M2 U2 মিলিত হয়ে গেছে, মানে দুইটা মিলে M1 প্লাস M2, দুইটার বেগ সেম বি, তাহলে এ বর ইন্টু বেগ। তাহলে আমাদের সেক্ষেত্রে আদি ভরবেগ সমান শেষ ভরবেগ। তাহলে মিলিত না হলে M1 U1 প্লাস M2 U2 ইকুয়াল টু M1 প্লাস B1 প্লাস M2 B2, আর মিলিত হয়ে গেলে M1 U1 প্লাস M2 U2 ইকুয়াল টু M1 প্লাস M2 ইন্টু B। এটা আমরা খুব ভালো করে জানি। এখান থেকে আমাদের প্রশ্ন আসে কি ভাইয়া বলো তো, বন্দুক থেকে গুলি ছোটা। এটার ব্যাপারটা আমি একটু করে তোমাকে ক্লিয়ার করে দিই, এখানে অনেকের প্রবলেম হয়। এটা হচ্ছে আমাদের একটা বন্দুক, এটা হচ্ছে আমাদের একটা গুলি বা বুলেট, আমরা সেটা বন্দুক এখান থেকে ছুড়বো। তো বন্দুকের ভরটাকে আমি M1 সমান ক্যাপিটাল M দিচ্ছি, আর বুলেটের ভরটাকে আমি M2 সমান স্মল m দিচ্ছি। বন্দুকটা বড় ক্যাপিটাল, আর বুলেটের ছোট স্মল m, না দিলে অসুবিধা না, আমি দিচ্ছি বইয়ের মতো করে। এবার একটু খেয়াল করে দেখো, আমাদের এখানে এই জায়গায় ঘটনা কি ঘটছে, আমি ঠুস করে এখানে গুলি মারলাম। এই যে ঠুস করে গুলি মারবো ভাইয়া, গুলি মারার আগে আগে বন্দুকও স্থির, বুলেট বা গুলিও স্থির। এর মানে আদি বেগ U1 0, U2 এর মানটাও 0। আর শেষ বেগ যদি বলি, এই বুলেটটা আমার এইদিকে বি বেগে বের হচ্ছে, এটা তোমাকে পরীক্ষায় বলা থাকবে। বন্দুকের বেগটা তোমাকে বলা থাকবে না, এই বন্দুকের বেগটা তোমাকে বের করতে হবে। বন্দুকের বেগটাকে নাম দিব বড় হাতের ভি। তাহলে বন্দুকের শেষ বেগ ক্যাপিটাল বি, বুলেটের শেষ বেগ স্মল বি। এবার তুমি যদি এখানে অ্যাপ্লাই করো M1 U1 প্লাস M2 U2 M1 B1 প্লাস M2 B2, এটা 0, এটা 0, এটা মানে ক্যাপিটাল বি, এটা মানে স্মল বি, এটা মানে ক্যাপিটাল M, এটা মানে স্মল m। তাহলে তুমি এখান থেকে পাচ্ছ MB ইকুয়ালস টু মাইনাস MB। এখান থেকে ক্যাপিটাল বি মানে বন্দুকের বেগ যদি বের করতে চাও, মাইনাস M বাই M ইন্টু ভি। এখন মজার ব্যাপার কি, এটা তো ধ্রুবক, মানে ধনাত্মক রাশি, এই বি এর মানটা এটা ধনাত্মক মান থাকবে। আমার এটা যদি ধনাত্মক হয়, এটা চলে আসবে ঋণাত্মক। এরপরে সোজা কথা, আমাদের বন্দুকের বেগটার এখানে বন্দুকের বেগ সবসময় মাইনাস আসবে। এই মাইনাস আসা মানে কি, ব্যাগের ডিরেকশনটা উল্টা, কারণ ব্যাগ একটা ভেক্টর রাশি, ভেক্টর রাশির ক্ষেত্রে মাইনাস মান হচ্ছে দিক উল্টা। তাহলে এখানে বি মান হচ্ছে আমরা কি বোঝাচ্ছি, উল্টা দিকে বোঝাচ্ছি। তাহলে এটাকে আমরা বলছি বন্দুকের পশ্চাৎ বেগ। কি বলছি, বন্দুকের পশ্চাৎ বেগ। তাহলে বন্দুকের এখানে আনসার দেওয়ার সময় এটা যদি মাথায় রাখতে হবে। মনে করো বি এর মান আসলে হচ্ছে -2 ms ইনভার্স 1। এখন যদি পরীক্ষায় তোমাকে বলি বন্দুকের বেগ কত, উত্তর হচ্ছে -2 ms ইনভার্স 1। বন্দুকের পশ্চাৎ বেগ কত, 2, কারণ পশ্চাৎ কথাটার ভিতরে মাইনাস চলে আসছে। সেটা একটু পরীক্ষা মাথায় রাখবা।
এবার আসো ভাইয়া ভরবেগের আমাদের ওই যে আচ্ছা গুরুত্বপূর্ণ একটা কথা, ভরবেগের যে সূত্রে যদি কখনো কোনো বস্তু উল্টা দিকে যায়, যেহেতু ব্যাগ ভেক্টর রাশি, বলা হলো একটা গাড়ি এদিকে যাচ্ছে আর একটা গাড়ি এদিকে যাচ্ছে, তাহলে একটাকে প্লাস ধরলে আরেকটাকে মাইনাস ধরতে হবে, এটা তোমরা জানোই, তাও একটু মনে করাই দিলাম। এবার আসা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সংঘর্ষ। সংঘর্ষের ব্যাপারটা একটু খুব ক্লিয়ারলি আইডিয়া রাখতে হবে তোমাদেরকে। সংঘর্ষকে আমরা দুই ভাগে ভাগ করি, একটার নাম স্থিতিস্থাপক আর একটার নাম হচ্ছে অস্থিতিস্থাপক। মজার ব্যাপার, সংঘর্ষ যাই হোক না কেন ভরবেগ সংরক্ষিত হবে। এর মানে তুমি ভরবেগ দিয়ে কখনো সংঘর্ষকে ক্লাসিফাই করতে পারবে না। সংঘর্ষ যেমনই হোক, স্থিতিস্থাপক হোক অস্থিতিস্থাপক হোক, তাদের যে ভরবেগ সেটা অলওয়েজ সংরক্ষিত থাকবে। একটা জিনিস সংরক্ষিত থাকে না, সেটা হচ্ছে গতিশক্তি। তাহলে গতিশক্তি সংরক্ষিত থাকতেও পারে, নাও থাকতে পারে। এটা সংরক্ষিত থাকবে কি থাকবে না তার উপর নির্ভর করে এটাকে আমি দুই ভাগে ভাগ করি। কি একটা হচ্ছে আমাদের এই যে একটাকে আমরা বলি স্থিতিস্থাপক আর একটাকে অস্থিতিস্থাপক। যদি গতিশক্তি সংরক্ষিত থাকে তার নাম স্থিতিস্থাপক, অসংরক্ষিত থাকলে তার নাম অস্থিতিস্থাপক। পরীক্ষা যদি জিজ্ঞেস করে সংঘর্ষ কোন ধরনের, তাহলে তুমি কি দিয়ে বের করবা? অবশ্যই গতিশক্তি দিয়ে বের করবা। গতিশক্তি যদি সংরক্ষিত থাকে তাহলে সেটা হচ্ছে আমরা বলতে পারবো সেটা হচ্ছে আমাদের স্থিতিস্থাপক, অন্যটা হচ্ছে অস্থিতিস্থাপক। এবার আসো ভাইয়া আমরা এবার একটু খেয়াল করি এটা। আমরা এখানে কয়েকটা সিচুয়েশন দিয়েছি, খুব ভালো করে খেয়াল করো। পরীক্ষায় যা আসতে পারে আমি তা ওইভাবে দিয়েছি। পরীক্ষায় প্রথম প্রশ্ন এরকম আছে, সংঘর্ষের পর বস্তুদ্বয় মিলিত হলে মিলিত বেগ বিনির্ণয় করো। তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো? মিলিত হলে m1 u1 প্লাস m2 u2 ইকুয়ালস টু m1 প্লাস m2 ইন্টু বি। এই মিলিত ব্যাগের নাম হচ্ছে বি, এই বি এর মানটা আমরা নির্ণয় করে ফেলবো। এটা তো বাকি সব দেওয়া থাকে। 2 নাম্বার হচ্ছে সংঘর্ষের পর বস্তুদ্বয় আলাদা থাকলে, মানে সংঘর্ষের পর মিলিত হয়নি, এবং B1 এবং B2 এর একটি জানা থাকলে, মানে B1 আর B2 মানে শেষ বেগ দুইটার মধ্যে যে কোনো একটা জানা, যে কোনো একটা যদি জানা থাকে আরেকটা বের করতে বলে, মানে B1 জানলে B2 বের করতে হলে, B2 জানলে B1 বের করতে হবে। তখন তুমি কি করবা? আবার সেম m1 u1 প্লাস m2 u2 m1 b1 প্লাস m2 b2। তুমি যদি B1 না জানো B1 বের করবা, B2 না জানলে B2 বের করবে, মানে একটা দেওয়া থাকবে আরেকটা বের করো, মানে যেটা দেওয়া নাই ওটা ছাড়া বাকি সব দেওয়া থাকবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে সংঘর্ষের পর যদি বস্তুদ্বয় আলাদা থাকে এবং B1 B2 যদি একটাও পরীক্ষা দেওয়া না থাকে, B1 দেওয়া নেই B2 দেওয়া নেই, তখন তুমি আর এভাবে বের করতে পারবে না। তখন তোমাকে B1 বের করতে হবে আমাদের স্পেশাল ফর্মুলা m1 মাইনাস m2 ইন্টু u1 প্লাস 2m2 u2 ডিভাইড বাই m1 প্লাস m2, আর B2 বের করবে m2 মাইনাস m1 ইন্টু u2 প্লাস 2m1 u1 ডিভাইড বাই m1 প্লাস m2। এই দুটো সূত্র দিয়ে বের করবা। এবং মনে রাখবা এই সূত্রটা আসলে স্থিতিস্থাপকের জন্য। সো আবারও বলছি, এই জিনিসটা খুব মাথায় রাখতে হবে। যদি সংঘর্ষের পর একটা অজানা থাকে ব্যাগ, তাহলে সেক্ষেত্রে ভরবেগের সংরক্ষণশীলতা দুইটাই অজানা থাকলে তোমাকে এই সূত্র দিয়ে করতে হবে। আশা করি ব্যাপারটা তোমার কাছে ক্লিয়ার। এবার আসা হচ্ছে ভাইয়া আরেকটা জিনিস, পরীক্ষায় তোমাকে এই ধরনের প্রশ্ন করে যে বলে যে আমাদের সংঘর্ষের ক্ষেত্রে আমাদের কোন গাড়িটি, দুইটা গাড়ির সংঘর্ষ লিপ্ত হলো, কোন গাড়িটি সংঘর্ষের কারণে বেশি ক্ষতিগ্রস্ত হবে। আমরা অনেকে এটা নিয়ে কনফিউজড হয়ে যাই। মনে রাখবা, বেশি ক্ষতি হবে না কম ক্ষতি হবে সেটা তুমি কেমনে বুঝবা? তুমি একটু আমার দিকে খেয়াল করো। মনে করো আমি একটা গাড়ি, আমি এমনি চলছি, পিছন থেকে আমাকে কেউ একজন ধাক্কা মারবে, ধাক্কা মারছে, আমি এদিকে যাচ্ছি, তাহলে ব্যাপারটা খেয়াল করো। পিছন থেকে আমাকে একটু সফটলি ধাক্কা মারলো, আমি সফট করে সরে গেলাম। এবার আমাকে দেখো পিছন থেকে অনেক জোরে ধাক্কা মারবে। এবার আমি গাড়ি চালাচ্ছি, হঠাৎ করে আমাকে ধাক্কা মারলো, মানে এত জোরে ধাক্কা মারলো আমার অবস্থা খারাপ হয়ে গেছে। তাহলে তুমি আমারে বলো, আমি যদি প্রশ্ন করি আমি ব্যথা পেয়েছি, তাহলে আমি কখন বেশি ব্যথা পেয়েছি? অবশ্যই আমি সেকেন্ড টাইম বেশি ব্যথা পেয়েছি। কেন বেশি ব্যথা পেয়েছি? কারণ প্রথম টাইমে আমার ধাক্কার কারণে আমার ব্যাগের খুব একটা পরিবর্তন হয়নি, সেকেন্ড টাইমে ধাক্কার কারণে আমার ব্যাগের অনেক বেশি পরিবর্তন হয়েছে, এর মানে আমার শরীরে লেগেছে। তাহলে একইভাবে ব্যাগের পরিবর্তন যত বেশি হবে তত গাড়িতেও বেশি লাগবে। তাহলে সহজ কথা, যদি ব্যাগের পরিবর্তন বেশি হয় তাহলে সেক্ষেত্রে বলতে পারবো আমাদের সেখানে ক্ষতিটাও বেশি হবে। আর যদি ব্যাগের পরিবর্তনটা কম হয় তাহলে ক্ষতিটাও কম হবে। তাহলে তোমাকে যে কাজটা করতে হবে, পরিবর্তন বের করতে হবে। যেমন তুমি প্রথম গাড়ির জন্য যদি ব্যাগের পরিবর্তন বের করো, শেষ ব্যাগ মাইনাস আদি ব্যাগ, অবশ্যই চিহ্ন সব বিবেচনা করতে হবে। দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে শেষ ব্যাগ মাইনাস আদি ব্যাগ, যেটা বেশি সেটা বেশি ক্ষতিগ্রস্ত হবে। এবার আসা হচ্ছে ভাইয়া বলের ঘাত। বলের ঘাত আমরা এটাকে যে দ্বারা প্রকাশ করি। বলের ঘাত যে সমান হচ্ছে F ইন্টু টি। মনে রাখবা আসলে বলের ঘাত কাকে বলে? কোনো একটা বস্তুর উপর অল্প সময়ের জন্য কোনো বল প্রয়োগ করলে
সেই অল্প সময়কে বল দ্বারা গুণ করলে যে মানটা পাওয়া যায় সেটাকে নাম হচ্ছে বলের ঘাত। তাহলে বলের ঘাত যে সমান হচ্ছে এফ ইন্টু টি। আবার আমরা বলের ঘাত সমান বলতে পারি এম বি মাইনাস এম ইউ, মানে বলের ঘাত যে কথা ভরবেগের পরিবর্তনও কি সেম কথা। তাহলে আমরা পরীক্ষায় তোমাকে অনেক সময় এরকম বলে যে তোমাকে বলের ঘাত বের করতে বলবে কিন্তু এফ আর টি দেওয়া থাকবে না। তাহলে এফ আর টি দেওয়া থাকলে এফ টি করবা, আর এম আর ভি ইউ দেওয়া থাকলে তুমি যে ইকোয়াস টু এম বি মাইনাস এম ইউ করবা। এবার আসো, অনেক সময় পরীক্ষায় তোমাকে কি করে, পরীক্ষায় তোমাকে এফ এবং টি দিয়ে দেয়, পরীক্ষায় জিজ্ঞেস করো যে ভরবেগের পরিবর্তন কত। তো আসলে ভরবেগের পরিবর্তন মানেই তো হচ্ছে এফ ইন্টু টি বলের ঘাত। তো তখন তুমি এফ আর টিকে গুণ করলে ভরবেগের পরিবর্তন পেয়ে যাবে, কারণ যা বলের ঘাত তাই হচ্ছে ভরবেগের পরিবর্তন। তাহলে মনে রাখবা বলের ঘাত সমান ভরবেগের পরিবর্তন। ইভেন এই লাইনটাকে মাথায় রেখে তুমি কোনো একটা ম্যাথ করতে পারবা। সো এতটুকু হচ্ছে আমাদের এই যে বলের ঘাত সংক্রান্ত কনসেপ্ট, বুঝছো? আর ছোট্ট একটা তথ্য তোমাদের জন্য যে আমাদের এসএসসি 26 যারা, তাদের হচ্ছে আমাদের যে ওরিয়েন্টেশন ক্লাস, মানে ইন্টারের, আমার পার্সোনাল ইন্টারের বেসের ওরিয়েন্টেশন ক্লাস হবে হচ্ছে পরীক্ষার পরপর 23 মে 2026। সো সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ। সো আজকে এতটুকু পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।